প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের চ্যানেল লাইফ টেলসে। আমি আপনাদের সাথে নাহিদ রানা। এক অসহায় বেকার যুবক, যার পকেটে একটা টাকাও ছিল না, এক মুহূর্তের সাহসী সিদ্ধান্তে কিভাবে কোটি কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়ে গেল। লোভ, অহংকার আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে একা লড়াই করে সে কিভাবে ন্যায়ের জয় ছিনিয়ে আনল, এই গল্প শুধু ধন সম্পদের নয়, বরং মানুষের আসল শক্তি কোথায় লুকিয়ে থাকে তারই এক অসাধারণ কাহিনী। তাহলে আর দেরি কেন? চলুন এখন গল্পটি শুরু করি। রাহুল একটি ব্যস্ত হাইওয়ের ধারে চুপচাপ বসে উত্তাল ট্রাফিকের দিকে তাকিয়েছিল। বৃষ্টির হিমেল ঠান্ডা তার হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ছেঁড়া জুতোর নিচ দিয়ে ভেজা মাটি অনবরত পিছলে যাচ্ছিল। কিন্তু সেদিকে তার কোনো খেয়াল ছিল না। গত ৬ মাস ধরে চাকরির সন্ধানে সে কেবল চরম নিরাশা আর গভীর অপমানই পেয়েছিল। তার পকেটে এখন একটি টাকাও অবশিষ্ট ছিল না, এবং দয়াহীন বাড়িওয়ালা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। জীবন এখন এমন এক অন্ধকার মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে কোনো আশা ছিল না। হঠাৎ একটি চিৎকারে তার চিন্তায় ছেদ পড়ল। সে চোখ তুলে তাকাল এবং দেখল হাইওয়ের একপাশে একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারায় আটকে পড়েছে। গাড়ির ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছিল, এবং একজন বৃদ্ধ ব্যক্তি ভেতরে আটকে পড়ে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। আগুনের তীব্রতা আর বিস্ফোরণের ভয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন কেবল তামাশা দেখছিল, এবং কেউই সেই জ্বলন্ত গাড়ির কাছে যাওয়ার সাহস করছিল না। রাহুলের বুক ধক করে উঠল, এবং সে উদ্ধারের জন্য এক মুহূর্তও দেরি করল না। সে তার পুরনো জ্যাকেটটি খুলল এবং সরাসরি আগুনের মধ্যে ঝাঁপ দিল। গাড়ির ভেতরের তাপ তার চামড়া পুড়িয়ে দিচ্ছিল, এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু রাহুল একজন দক্ষ যুবক ছিল, এবং তার সংকল্প ছিল পাহাড়ের মতো দৃঢ়। সে তার সমস্ত শারীরিক শক্তি প্রয়োগ করল, এবং আগুন চিড়ে সেই আটকে পড়া বৃদ্ধের দিকে দ্রুত এগিয়ে যেতে লাগল। ধোঁয়ার নিচে কয়েকবার তার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে হার মানল না এবং অনবরত হাত পা চালাতে থাকল। যখন সে সেই বৃদ্ধের কাছে পৌঁছল, দেখল যে তিনি পুরোপুরি জ্ঞান হারিয়েছেন। রাহুল সঙ্গে সঙ্গে তার কলার শক্ত করে ধরল এবং তাকে জানালার ভাঙা কাঁচ দিয়ে টেনে বাইরে বের করল। ফেরার পথ ছিল আরও বেশি কঠিন এবং প্রাণঘাতী, কারণ তাকে একজন সংজ্ঞাহীন মানুষের পুরো ওজন টেনে নিয়ে যেতে হচ্ছিল, এবং আগুনের শিখা চারদিক থেকে তাকে ঘিরে ধরছিল। তার পেশিগুলো যন্ত্রণায় চিৎকার করছিল, এবং শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তবুও সে নিজের ইচ্ছা শক্তির জোরে তাদের নিরাপদ দূরত্বে টেনে আনল। নিরাপদ জায়গায় পৌঁছনো মাত্রই রাহুল বুড়িভাবে হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু সে তক্ষুনি বৃদ্ধের বুকে চাপ দিতে শুরু করল। পেট থেকে ধোঁয়া আর আগুনের প্রভাব কমানোর জন্য সে অনবরত প্রাথমিক চিকিৎসা দিতে থাকল, যতক্ষণ না সেই বৃদ্ধ কাশতে কাশতে জ্ঞান ফিরে পেলেন। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে চোখ খুললেন এবং তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ক্লান্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যুবকটিকে খুব মনোযোগ দিয়ে দেখলেন। তার চোখে একটি গভীর এবং রহস্যময় উজ্জ্বলতা ছিল, যা রাহুল সেই সময় একেবারেই বুঝতে পারেনি। বৃদ্ধ ব্যক্তিটি ক্ষীণ কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন যে, তুমি আমার জীবন বাঁচিয়ে এক মহৎ উপকার করেছ বাবা, এবং তোমার এই সাহস কখনো বৃথা যাবে না। রাহুল বিনয়ের সাথে মাথা নেড়িয়ে জবাব দিল যে এটি তো আমার মানবিক কর্তব্য ছিল, এবং আমার কোনো পুরস্কার বা উপকারের প্রয়োজন নেই। সে শুধু এটা নিশ্চিত করল যে অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে গিয়েছে, এবং তারপর সে চুপচাপ তার সেই ভেজা ও পোড়া পোশাকেই নিজের পুরনো ও জরাজীর্ণ বস্তির দিকে ফিরে গেল। পরের কয়েকদিন রাহুলের জন্য এক ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল, কারণ খিদে আর দারিদ্র্য তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল এবং ছোটখাটো কাজ খোঁজার আপ্রাণ চেষ্টা করতে থাকল। রাতের বেলা সে একটি পুরনো গুদামের ঠান্ডা কোণায় ঘুমাত এবং নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকত। সেই বৃদ্ধ লোকটির কথা তার মনে পড়ত বটে, কিন্তু সেটিকে একটি সাধারণ ঘটনা মনে করে সে নিজের সংগ্রামময় জীবনের অন্ধকারে ভুলে গিয়েছিল। এক সকালে যখন সে একটি চায়ের দোকানের বাইরে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল, তখনই একটি চমৎকার কালো চকচকে গাড়ি সেখানে এসে থামল।
এমন দামি আর বিলাসবহুল গাড়ি সেই গরিব বস্তিতে আগে কখনো দেখা যায়নি, যা দেখে সেখানে ভিড় জমে গেল। গাড়ির দরজা খুলল এবং দামি স্যুট পরা একজন গম্ভীর চেহারার আইনজীবী বাইরে পা রাখলেন। তিনি চারদিকে তীক্ষ্ণ নজরে তাকালেন এবং হাতে একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সরাসরি সেই চায়ের দোকানের দিকে এগিয়ে যেতে লাগলেন। আইনজীবী রাহুলকে চিনতে পারলেন এবং অত্যন্ত সম্মানের সাথে নিজের পরিচয় দিয়ে বললেন যে আমার নাম শর্মা এবং আমি একটি নামকরা আইনি প্রতিষ্ঠানের প্রধান প্রতিনিধি। তিনি রাহুলকে বললেন যে আমাকে প্রয়াত শ্রীমান হরিপদ সেনের পক্ষ থেকে আপনার কাছে পাঠানো হয়েছে, যিনি গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাহুল এই নাম শুনে অবাক হয়ে গেল, কারণ সে জানত না যে হরিপদ সেন আসলে সেই বৃদ্ধ ব্যক্তিটিই ছিলেন যাকে সে সেদিন জ্বলন্ত গাড়ি থেকে বাঁচিয়েছিল। রাহুল বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল যে এইসব কি, আর আপনি আমার কাছে কি চান, কারণ আমি তো একজন গরিব বেকার যুবক। শর্মা নিজের ফাইল খুললেন এবং গম্ভীর স্বরে বললেন যে শ্রীমান হরিপদ দেশের সবথেকে বড় স্টিল ও ইনফ্রাস্ট্রাকচার সাম্রাজ্যের একমাত্র মালিক ছিলেন। তিনি তার উইলে লিখে গেছেন যে নিঃস্বার্থ যুবক তার প্রাণ বাঁচিয়েছিল সেই হবে তার সমস্ত সম্পত্তি ও ব্যবসার আসল উত্তরাধিকারী। এই ঘোষণা শোনা মাত্রই রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সে সদমায় পুরোপুরি স্থবির হয়ে গেল। তার মাথায় অগণিত প্রশ্ন ঘুরপাক খেতে লাগল যে কিভাবে ফুটপাতে ঘুমানো একজন মানুষ হঠাৎ কোটি কোটি টাকার মালিক হতে পারে। সে শর্মাকে বলল যে এটি কোনো বড় রসিকতা বলে মনে হচ্ছে এবং আমি এই ধরনের কোনো খেলার অংশ হতে চাই না। কিন্তু আইনজীবী তাকে হরিপদ সেনের স্বাক্ষর করা আসল আইনি নথিপত্র দেখালেন এবং স্পষ্ট করলেন যে এই সব সম্পূর্ণ সত্য। সেই মহান বৃদ্ধ উইলে পরিষ্কারভাবে রাহুলের ছবি ও নামের বিশেষ উল্লেখ করেছিলেন। শর্মা নিজের কথা চালিয়ে গিয়ে বললেন যে হরিপদবাবু সবসময় এমন একজন সৎ উত্তরাধিকারীর খোঁজে ছিলেন যে লোভী হবে না। যখন আপনি নিজের জীবনের তোয়াক্কা না করে তাকে বাঁচিয়েছিলেন, তখন তিনি সেই মানুষকে পেয়ে গিয়েছিলেন যে তার এই বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য সামলাতে পারবে। রাহুলের কাছে এইসব এখনও এক অকল্পনীয় জাদুর মতো ছিল, কিন্তু নথিপত্রের সত্যতাকে সে কোনোভাবেই অস্বীকার করতে পারল না। সে গভীর শ্বাস নিল এবং নিজের চোখে এক নতুন দৃঢ়তা নিয়ে সেই সুবর্ণ সুযোগটিকে গ্রহণ করল। আইনজীবী রাহুলকে অনুরোধ করলেন যে তিনি যেন তক্ষুনি তার সাথে গাড়িতে বসেন, কারণ কোম্পানির বোর্ডরুমে একটি জরুরি সভা ডাকা হয়েছে। রাহুল নিজের নোংরা ও পোড়া পোশাকের দিকে তাকাল এবং তার খুব অস্বস্তি হতে লাগল, কিন্তু আইনজীবী বললেন যে পোশাক কোনো ব্যাপার নয়। শর্মা তাকে আশ্বস্ত করলেন যে একটি নতুন ওয়ার্ড্রোব আগে থেকেই তৈরি আছে এবং তাকে শুধু নিজের নতুন দায়িত্ব বুঝতে হবে। সে সেই বিলাসবহুল গাড়িতে বসে পড়ল এবং বস্তির মানুষজন অবাক চোখে তাকে চলে যেতে দেখল। শহরের ভিড়ভাট্টা রাস্তা পেরিয়ে সেই চকচকে গাড়িটি একটি বিশাল এবং গগনচুম্বী কাঁচের ইমারতের সামনে রাজকীয়ভাবে থামল। এই ইমারতটি ছিল হরিপদ গ্রুপ অফ স্টিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের প্রধান কার্যালয়। এর উচ্চতা দেখে রাহুলের এক মুহূর্তের জন্য মাথা ঘুরে গেল। ওখানকার নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ এসে গাড়ির দরজা খুলল এবং অত্যন্ত সম্মানের সাথে রাহুলকে সেই আলিশান ইমারতের ভেতরে নিয়ে গেল। ভেতরের দৃশ্য কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না, এবং ওখানকার প্রতিটি জিনিস অঢেল সম্পদ আর অসীম ক্ষমতাকে তুলে ধরছিল। আইনজীবী শর্মা তাকে উপরের তলার একটি অত্যন্ত বিলাসবহুল ঘরে নিয়ে গেলেন, যেখানে নামী ডিজাইনারদের তৈরি স্যুট রাখা ছিল। রাহুল নিজের ময়লা পোশাক খুলে একটি গাঢ় ধূসর রঙের দামি স্যুট পরে নিল, যা তার সুঠাম শরীরে একদম মানিয়ে গেল। যখন সে আয়নায় নিজেকে দেখল, এক মুহূর্তের জন্য সে নিজেকেই চিনতে পারল না, কারণ তার রূপ পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন আর রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় বেকার নয়, বরং একটি বিশাল সাম্রাজ্যের শক্তিশালী চেয়ারম্যান মনে হচ্ছিল। শর্মা ধীরে ধীরে দরজায় টোকা দিলেন এবং তাকে সেই প্রধান বোর্ডরুমে প্রবেশের ইঙ্গিত দিলেন, যেখানে সমস্ত বড় বড় কর্মকর্তারা বসেছিলেন। ভেতরের পরিবেশ খুব উত্তপ্ত ছিল এবং বাতাসে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যা কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছিল। বিশাল টেবিলের চারদিকে কোম্পানির সমস্ত প্রবীণ বিনিয়োগকারী ও অংশীদাররা বসেছিলেন এবং তাদের নজর দরজার দিকেই নিবদ্ধ ছিল। রাহুল গভীর শ্বাস নিল এবং চরম আত্মবিশ্বাসের সাথে পা বাড়িয়ে সেই আলিশান কক্ষে প্রবেশ করল। টেবিলের ঠিক সামনের চেয়ারে হরিপদ সেনের অহংকারী ভাইপো বিকাশ বসেছিল, যার চোখে স্পষ্ট ঘৃণা আর রাগ ফুটে উঠছিল। বিকাশ সবসময় এটা বিশ্বাস করত যে তার কাকার মৃত্যুর পর সেই এই পুরো কোম্পানির অবিসংবাদিত ও একমাত্র মালিক হবে, কিন্তু রাহুলের হঠাৎ চলে আসায় তার সমস্ত পরিকল্পনা আর তার সমস্ত রঙিন স্বপ্ন এক মুহূর্তেই ধুলোয় মিশে গিয়েছিল।
সে রাহুলকে উপরনীচ খুঁটিয়ে দেখল এবং একটি অত্যন্ত অপমানজনক ও বাঁকা হাসির সাথে তাকে স্বাগত জানাল। বিকাশ জোরে হাততালি দিয়ে ব্যঙ্গ করে বলল যে, দেখো কিভাবে একজন ভিখারিকে সরাসরি সিংহাসনে এনে বসিয়ে দেওয়া হয়েছে। সে সমস্ত কর্মকর্তাদের দিকে তাকিয়ে বলল যে, আমরা কি আমাদের এত বড় সাম্রাজ্য একজন অশিক্ষিত আর রাস্তার লোকের হাতে তুলে দেব? তার এই বিঁধিয়ে বলা কথাগুলো ঘরে উপস্থিত অন্য কিছু লোভী কর্মকর্তাদেরও উস্কে দিল, যারা বিকাশের সাথে হাত মিলিয়েছিল। রাহুল বিকাশের এই অপমানের কোনো তাৎক্ষণিক জবাব দিল না, বরং সে শুধু শান্তভাবে তাকে দেখতে থাকল। রাহুল ধীরে ধীরে চেয়ারম্যানের প্রধান চেয়ারটি টানল এবং তাতে বসতে বসতে খুব শান্ত ও গুরুগম্ভীর কণ্ঠে নিজের কথা রাখল। সে বলল যে, আমি মানছি যে আমার কাছে আপনাদের মতো দামি ডিগ্রি বা ব্যবসার কোনো পুরনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার কাছে সততা আর মনুষ্যত্বের সেই বোধ অবশ্যই আছে যার এই বিশাল কোম্পানির এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন। সে বিকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট করে দিল যে যে কেউ এই কোম্পানির বিরুদ্ধে কাজ করবে তাকে কোনো মতেই রেহাই দেওয়া হবে না। শর্মা রুমের উত্তেজনা কমানোর জন্য সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলেন এবং আইনিভাবে রাহুলের অধিকারের আনুষ্ঠানিক ঘোষণা করলেন। তিনি সমস্ত বোর্ড সদস্যদের সতর্ক করে দিলেন যে হরিপদ সেনের উইল পুরোপুরি আইনি এবং একে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। যদি কেউ নতুন চেয়ারম্যানের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একথা শুনে বিকাশ রাগে লাল হয়ে গেল এবং নিজের চেয়ার থেকে উঠে কিছু না বলেই দ্রুত দরজার দিকে চলে গেল। রুম থেকে বেরোনোর সময় বিকাশ পিছন ফিরে রাহুলকে এমন এক বিপজ্জনক ও প্রাণঘাতী নজরে দেখল যা অনেক কিছুই বলছিল। তার সেই নজর ছিল এক খোলা চ্যালেঞ্জ যে এই খেলা এখনও শেষ হয়নি, বরং আসল লড়াই তো এখন শুরু হতে চলেছে। বাকি কর্মচারীরাও ভয় পেয়ে গিয়েছিলেন এবং চুপচাপ মাথা নিচু করে বসে থাকলেন, কারণ তারা জানতেন যে বিকাশ কতখানি ভয়ঙ্কর মানুষ। রাহুল নিজের চেয়ারে স্থির হয়ে বসে থাকল এবং মনে মনে নিজেকে আসা প্রতিটি ভয়ঙ্কর বিপদের জন্য তৈরি করে নিল। মিটিং শেষ হওয়ার পর রাহুল নিজের নতুন বিলাসবহুল কার্যালয়ে একা রয়ে গেল, যা শহরের সবথেকে উঁচু টাওয়ারে অবস্থিত ছিল। বিশাল কাচের জানালা দিয়ে সে নিচে ছড়িয়ে থাকা মহানগরী দেখছিল, যেখানে কিছুদিন আগে পর্যন্ত সে একমুঠো অন্নের জন্য লালায়িত ছিল। আজ সেই শহরই তার পায়ের কাছে নতজানু বলে মনে হচ্ছিল, কিন্তু সে জানত যে এই ক্ষমতা নিজের সাথে ভয়ঙ্কর চ্যালেঞ্জও নিয়ে আসবে। সে নিজের টেবিলে রাখা হরিপদ সেনের ছবির দিকে তাকাল এবং মনে মনে তার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করল। সে এখন বুঝতে পারছিল যে এটি কেবল সম্পদ আর জাঁকজমকের বিষয় নয়, বরং হাজার হাজার কর্মচারীর ভবিষ্যতের প্রশ্ন। হরিপদজি তার ওপর যে অন্ধ বিশ্বাস করেছিলেন, তাকে যে কোনো মূল্যে সঠিক প্রমাণ করাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। সে জানত যে বিকাশ আর তার দুর্নীতিবাজ সঙ্গীরা তাকে কখনো শান্তিতে কাজ করতে দেবে না এবং তারা তাকে ধ্বংস করতে চাইবে। কিন্তু রাহুলও নিজের জীবনে অনেক কঠিন সংগ্রাম দেখেছিল এবং সে কোনো ভয়ের কাছে মাথা নত করার পাত্র ছিল না। সে ইন্টারকম তুলে সচিবকে গত 5 বছরের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলো তক্ষুনি রুমে পাঠানোর আদেশ দিল। কিছু সময়ের মধ্যেই ফাইলের বিশাল স্তূপ তার টেবিলে এসে জমা হল এবং সে নথিপত্রগুলো গভীরভাবে অধ্যয়ন করতে শুরু করল। জটিল অঙ্কের পাতাগুলো উল্টাতে উল্টাতে সে কোম্পানির ভেতরে চলা অনেক বড় বড় কেলেঙ্কারির গন্ধ পেতে লাগল। তার কাছে পরিষ্কার হয়ে গেল যে বিকাশ কোম্পানির টাকা নিজের ব্যক্তিগত স্বার্থে যথেচ্ছ অপব্যবহার করেছে। রাত অনেক গভীর হয়েছিল এবং পুরো অফিস খালি হয়ে গিয়েছিল, কিন্তু রাহুলের ঘরের আলো তখনও জ্বলছিল। সে ক্লান্ত না হয়ে অনবরত সেই পাতাগুলো পড়তে থাকল এবং মাথায় এক নিখুঁত কৌশল সাজাতে লাগল যে এই দুষ্টদের সাথে কিভাবে মোকাবিলা করতে হবে। সে জানত যে বিকাশ তাকে ফাঁসানোর জন্য অবশ্যই কোনো না কোনো বিপজ্জনক চাল চালবে, তাই তাকে আগে থেকেই পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। রাহুল প্রতিজ্ঞা করেছিল যে সে হরিপদজির সারা জীবনের পরিশ্রমকে এভাবে ধুলোয় মিশতে দেবে না। সকালের প্রথম আলো জানলা দিয়ে ভেতরে এলো এবং তা রাহুলের ক্লান্ত কিন্তু দৃঢ় মুখমণ্ডলকে সোনালি আভায় আলোকিত করে দিল। সে নিজের চশমা টেবিলে রাখল এবং এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে বিকাশের দুর্বলতার প্রথম সূত্রটি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল। এই সূত্রটি ছিল এমন একটি গোপন সিন্দুকের চাবি যা বিকাশের সমস্ত কালো কীর্তি পুরো পৃথিবীর সামনে ফাঁস করে দিতে পারত। রাহুল হাসি মুখে জানলার বাইরে তাকাল এবং এখন সে এই বিপজ্জনক কর্পোরেট যুদ্ধ লড়ার জন্য পুরোপুরি তৈরি ছিল।
তার হঠাৎ আবার সেই জ্বলন্ত গাড়ির কথা মনে পড়ে গেল, যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। সেই ঘটনাটি রাহুলের জীবনকে সব সময়ের জন্য বদলে দিয়েছিল। হাইওয়ের সেই আগুন তাকে শিখিয়েছিল যে বিপদ যতই প্রবল আর ভয়ঙ্কর হোক না কেন, যদি সংকল্প দৃঢ় থাকে তবে মানুষ আগুনকেও পার করতে পারে। বিকাশরূপী এই আগুনও তার জন্য ছিল এক নতুন ও কঠিন পরীক্ষা, যা তাকে নিজের পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে যে কোনো মূল্যে পাশ করতে হতো। রাহুল নিজের টাই ঠিক করল এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বাইরে পা রাখল। পরের দিন রাহুল হরিপদ গ্রুপের সদর দপ্তরে একজন নতুন চেয়ারম্যান হিসাবে নিজের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ পুরো দৃঢ়তার সাথে রাখল। তার কাছে এই আলিশান আর বিশাল কাঁচের ইমারত এখন এমন এক রণভূমিতে পরিণত হয়েছিল, যেখানে তাকে প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে ফেলতে হতো। যখন সে মূল লবি দিয়ে যাচ্ছিল, তখন কর্মচারীদের ফিসফাস আর চাপা হাসি স্পষ্টভাবে তার কানে পৌঁছাচ্ছিল। প্রত্যেকেই তার দারিদ্র্যপীড়িত অতীত আর হঠাৎ পাওয়া এই কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে কথা বলছিল, যা সে না শোনার ভান করল। রাহুল কোনো ব্যঙ্গাত্মক হাসি বা অপমানজনক দৃষ্টিতে কোনো প্রতিক্রিয়া দেখাল না, এবং সে পুরোপুরি শান্ত ও মর্যাদাবান হয়ে রইল। সে জানত যে এই লোকেদের বিশ্বাস জেতা কোনো সহজ কাজ নয়, এবং এর জন্য তাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। লিফট দিয়ে একদম উপরের তলায় পৌঁছানো মাত্রই তাকে বিকাশের মুখোমুখি হতে হল, যে আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। বিকাশের মুখে সেই পুরনো ঘৃণা আর অহংকারে ভরা হাসি ছিল, যা পরিষ্কারভাবে এক বিপজ্জনক যুদ্ধের খোলা ঘোষণা করছিল। বিকাশ রাহুলের পথ আটকে অত্যন্ত বিধিয়ে বলা স্বরে বলল যে, তোমার কি মনে হয় তুমি এখানে টিকতে পারবে? সে রাহুলের স্যুটকে ব্যঙ্গ করে দেখে বলল যে, দামি পোশাক পরলে কোনো রাস্তার লোক রাতারাতি রাজা হয়ে যায় না। এই কোম্পানি আমার রক্ত ঘাম আর আমার পরিবারের উত্তরাধিকার, যা আমি কোনো অজানা ভিখারির হাতে কখনোই বরবাদ হতে দেব না। রাহুল বিকাশের চোখের দিকে সরাসরি তাকাল এবং কোনো ভয় না পেয়ে খুব শান্ত কিন্তু অত্যন্ত গম্ভীর গলায় তাকে কড়া জবাব দিল। রাহুল বলল যে, উত্তরাধিকার শুধু রক্তের সম্পর্কে নয়, বরং সততা আর সত্যিকারের পরিশ্রমে তৈরি হয়, যা হরিপদজি খুব ভালো করে বুঝতেন। সে বিকাশকে স্পষ্ট সতর্কবার্তা দিল যে যদি সে কোম্পানির উন্নয়নে কোনো বাধা না দেয়, তবে তারা দুজনে মিলে কাজ করতে পারে, কিন্তু যদি সে কোনো চালাকি করার চেষ্টা করে, তবে তাকে এর খুব ভয়ানক এবং গম্ভীর পরিণাম ভোগ করার জন্য তৈরি থাকতে হবে। বিকাশ স্পষ্ট এবং নির্ভীক জবাবের আশা করছিল না, এবং সে রাগে পুরোপুরি লাল হয়ে গেল। বিকাশ দাঁত কিড়মিড় করে বলল যে, তুমি খুব বড় ভুল করছো রাহুল, এবং আমি তোমাকে খুব শিগগিরই তোমার আসল জায়গা বুঝিয়ে দেব। এরপর সে দ্রুত সেখান থেকে চলে গেল এবং রাহুল নিজের বিশাল কার্যালয়ের ভেতর দাখিল হল, যা এখন তার নতুন পৃথিবী ছিল। রাহুলের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এই কোম্পানির জটিল আর্থিক কাঠামোকে বোঝা এবং বিকাশের বিছানো বিপজ্জনক জাল থেকে বাঁচা। সে তক্ষুনি নিজের ডেস্কে রাখা ফাইলের স্তূপ নিজের দিকে টেনে নিল এবং আবার সেই গভীরতায় ডুবে গেল, যেখানে অনেক গভীর রহস্য চাপা ছিল। সে দ্রুতই এটা উপলব্ধি করল যে বিকাশ ইচ্ছে করে তাকে কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিভাগের তথ্য থেকে দূরে রেখেছে। সমস্ত বড় প্রজেক্ট আর আর্থিক লেনদেনের ফাইলগুলো রহস্যময়ভাবে তার কার্যালয় থেকে গায়েব করে দেওয়া হয়েছিল এবং সার্ভারে প্রবেশের পথও ব্লক ছিল। রাহুল বুঝে গেল যে বিকাশ তাকে পুরোপুরি পঙ্গু করে দিতে আর বোর্ডের সামনে একজন অক্ষম চেয়ারম্যান প্রমাণ করার গভীর ষড়যন্ত্র করছে। সে আইটি বিভাগের প্রধানকে তক্ষুনি নিজের কার্যালয়ে তলব করল, যাতে সে এই প্রযুক্তিগত অবরোধের আসল কারণ জানতে পারে। আইটি প্রধান একজন খুব ভীতু প্রকৃতির মানুষ ছিল, যে রাহুলের সামনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল এবং চোখ হেরিয়ে যাচ্ছিল। সে তোতলাতে তোতলাতে বাহানা দিল যে সিস্টেমে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এবং সার্ভার পুরোপুরি ঠিক হতে সময় লাগবে। রাহুল তার চোখের দিকে তাকাল এবং সে তক্ষুনি বুঝতে পারল যে এই লোকটি মিথ্যে বলছে এবং পুরোপুরি বিকাশের চাপে রয়েছে। সে অত্যন্ত কঠোর স্বরে বলল যে যদি 1 ঘন্টার মধ্যে সমস্ত ডেটা ফিরে না আসে, তবে তোমার চাকরি তক্ষুনি চলে যাবে। আইটি প্রধান বুড়িভাবে ভয় পেয়ে গেল এবং সে তক্ষুনি রাহুলের কাছে ক্ষমা চেয়ে স্বীকার করে নিল যে বিকাশ স্যারই তাকে এই কড়া আদেশ দিয়েছিলেন। রাহুল তাকে সতর্ক করল যে এখন থেকে সে কেবল চেয়ারম্যানকেই রিপোর্ট করবে এবং কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। কিছু সময় পরেই রাহুলের কম্পিউটার স্ক্রিনে সেই সমস্ত লুকানো ডেটা ফিরে এলো, যা বিকাশ তার থেকে দূরে রাখতে চেয়েছিল।
এখন রাহুলের কাছে কোম্পানির আসল চিত্র ছিল এবং সে বিকাশের তৈরি করা মায়াজাল ভাঙার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ডেটা বিশ্লেষণ করতে গিয়ে রাহুল দেখল যে গত কয়েক বছরে কোম্পানির ফান্ডের একটি বড় অংশ সন্দেহজনক শেল কোম্পানিতে পাঠানো হয়েছে। এই কোম্পানিগুলো কেবল কাগজে কলমে ছিল এবং এদের কোনো বাস্তব ব্যবসা বা ভৌতিক অস্তিত্ব পুরো দেশে কোথাও ছিল না। এই কোম্পানিগুলোর মাধ্যমে কোটি কোটি টাকার ব্যাপক তৎসুপ করা হয়েছিল এবং এই সব বিকাশের প্রত্যক্ষ ও গোপন স্বাক্ষরের মাধ্যমেই হয়েছিল। রাহুলের কাছে এখন এটি পুরোপুরি স্পষ্ট হয়ে গেল যে বিকাশ কেবল একজন অহংকারী ব্যক্তি নয়, বরং একজন খুব বড় অপরাধীও বটে। রাহুল এই পুরো কেলেঙ্কারির শেষ পর্যন্ত যাওয়ার জন্য একজন ভরসাযোগ্য ও চটপটে ব্যক্তির অভাব বোধ করছিল, যে কোম্পানির ভেতরের কাজকর্ম জানে। তখনই তার কোম্পানির একজন প্রবীণ আর্থিক বিশ্লেষক অনুরাধার কথা মনে পড়ল, যাকে কিছু মাস আগেই বিকাশ অকারণে ডিমোট করে দিয়েছিল। অনুরাধা নিজের সততা আর চমৎকার কাজের জন্য পরিচিত ছিল, কিন্তু সে বিকাশের কিছু ভুল নীতির সরাসরি বিরোধিতা করার সাহস দেখিয়েছিল। রাহুল অনুরাধার পুরনো রেকর্ড পরীক্ষা করল এবং তার বিশ্বাস হল যে এই লড়াইয়ে অনুরাধা তার সবথেকে ভালো সহযোগী হতে পারে। সে অনুরাধাকে নিজের কার্যালয়ে একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সভার জন্য ডাকল, যাতে তারা এই সংবেদনশীল বিষয়ে নিরাপদভাবে আলোচনা করতে পারে। অনুরাধা যখন ভেতরে এলো তখন তার মুখে চিন্তা আর অবাক হওয়ার মিশ্রিত ভাব ছিল, কারণ সে নতুন চেয়ারম্যানের উদ্দেশ্য জানত না। রাহুল তাকে বসার ইশারা করল এবং কোনো সময় নষ্ট না করে সরাসরি মূল কথায় এসে শেল কোম্পানিগুলোর সমস্ত তথ্য তার সামনে রেখে দিল। অনুরাধা সেই নথিপত্রগুলো দেখে অবাক হয়ে গেল, কারণ সে নিজেও এই গড়বড়গুলোর আভাস পেয়েছিল, কিন্তু তার কাছে কোনো অকাট্য প্রমাণ ছিল না। রাহুল অনুরাধাকে বলল যে আমি জানি বিকাশ তোমার কেরিয়ারকে কিভাবে বরবাদ করার চেষ্টা করেছে, কারণ তুমি সত্যি বলেছিলে। সে অনুরাধাকে নিজের প্রধান আর্থিক উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিল এবং বলল যে আমরা দুজনে মিলে এই পুরো দুর্নীতিবাজ তন্ত্রকে চিরতরে খতম করতে পারি। অনুরাধা রাহুলের চোখে এক সত্যিকারের দৃঢ়তা দেখল এবং তার মনে হল যে এই ব্যক্তিটি সত্যিই এই কোম্পানিকে বাঁচাতে চায়। সে এক পলক ভাবল এবং তারপর পূর্ণ দৃঢ়তার সাথে রাহুলের সাথে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সে নিজেও বিচার চাইছিল। অনুরাধা রাহুলকে জানাল যে বিকাশ কোম্পানির ভেতরে নিজের অনুগত লোকেদের এক বিশাল এবং বিপজ্জনক নেটওয়ার্ক বানিয়ে রেখেছে। এই লোকগুলো প্রতিটি বিভাগে রয়েছে এবং বিকাশকে প্রতিটি ছোট ছোট তথ্য তক্ষুনি পৌঁছে দেয়, যাতে সে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। রাহুল বলল যে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে এবং কাউকে আমাদের এই গোপন তদন্তের কথা একেবারেই বুঝতে দেওয়া চলবে না। তারা দুজনে গভীর রাত পর্যন্ত কার্যালয় থেকে সেই জটিল আর্থিক নথিপত্রগুলোর নিবিড় পরীক্ষা করতে থাকল এবং প্রমাণ জোগাড় করতে পুরোপুরি নিমগ্ন হয়ে গেল। পরের কয়েকদিন রাহুল ইচ্ছা করে এমন ভান করল যেন সে কোম্পানির কাজকর্ম নিয়ে বিরক্ত এবং তার কিছুই মাথায় ঢুকছে না। সে বোর্ড মিটিংয়ে বিকাশকে আধিপত্য বিস্তার করতে দিল এবং তার খোঁচানো কথাগুলো চুপচাপ সহ্য করে নিল, যাতে বিকাশের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। বিকাশ পুরোপুরি এই ভুল ধারণার শিকার হল যে রাহুল একজন দুর্বল ও মূর্খ ব্যক্তি, যে শীঘ্রই চাপের মুখে পড়ে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেবে। কিন্তু পর্দার আড়ালে রাহুল আর অনুরাধা অনবরত সেই বড় কেলেঙ্কারির প্রতিটি ছোট থেকে ছোট সূত্র জোড়া লাগানোর কাজ করছিল। একদিন রাহুল অনুরাধার একটি খুব জরুরি ও ঘাবড়ানো মেসেজ পেল যে তাকে তক্ষুনি বেসমেন্টের পুরনো রেকর্ড রুমে আসতে হবে। রাহুল দ্রুত কারণ নজরে না পড়ে সিঁড়ি দিয়ে নিচে গেল এবং সেই অন্ধকার ও ধুলো মাখা ঘরে প্রবেশ করল। অনুরাধার হাতে একটি পুরনো আর ছেঁড়া ফাইল ছিল, যেখানে বিকাশ এবং একজন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের মধ্যে হওয়া গোপন লেনদেনের স্পষ্ট প্রমাণ ছিল। এটি একটি খুব বড় আর বিপজ্জনক পর্দাফাঁস ছিল, যা বিকাশকে শুধু কোম্পানি থেকে বেরোই করতে পারত না, বরং তাকে দীর্ঘ কারাবাসও দিতে পারত। রাহুল সেই ফাইলটি মন দিয়ে দেখল এবং সেটি নিজের জ্যাকেটের ভেতর সুরক্ষিতভাবে রাখল, কারণ এটি ছিল তাদের জয়ের সবথেকে বড় হাতিয়ার। তখনই তারা বাইরে পায়ের আওয়াজ শুনতে পেল এবং তারা দ্রুত সেই ঘরের আলো নিভিয়ে দিল আর এক অন্ধকার কোণায় লুকিয়ে পড়ল। বিকাশের দুই গুন্ডা সেই ঘরে তল্লাশি নিতে এসেছিল, কারণ তাদের কেউ খবর দিয়েছিল যে কেউ পুরনো রেকর্ড ঘাটার চেষ্টা করছে। রাহুল আর অনুরাধা তাদের শ্বাস আটকে নিল এবং অন্ধকারে একদম নিথর হয়ে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না সেই গুন্ডারা সেখান থেকে পুরোপুরি চলে গেল। এই ঘটনা রাহুলকে উপলব্ধি করালো যে তাদের এই কাজ কতখানি বিপজ্জনক এবং বিকাশ যে কোনো সীমা পর্যন্ত যাওয়ার জন্য পুরোপুরি তৈরি।
সে অনুরাধাকে বলল যে সে যেন এখন কার্যালয়ের বাইরেও অত্যন্ত সতর্ক থাকে এবং কোনো অপরিচিত ব্যক্তিকে একেবারেই বিশ্বাস না করে। রাহুল এখন নিজের কৌশলকে কিছুটা আক্রমণাত্মক করার সিদ্ধান্ত নিল, কারণ বিকাশের গুন্ডাদের এভাবে নির্ভয়ে ঘুরে বেড়ানো বিপদের এক খুব বড় ঘণ্টা ছিল। সে পুলিশ কমিশনারের সাথে একটি গোপন সাক্ষাতের ব্যবস্থা করার জন্য নিজের কিছু পুরনো এবং ভরসাযোগ্য পরিচিতদের ব্যবহার করল। পরের দিন রাহুল একটি খুব সাহসী পদক্ষেপ নিয়ে বিকাশের সবথেকে খাস ও অনুগত ম্যানেজারকে নিজের কেবিনে ডাকল। সে সেই ম্যানেজারের সামনে তারই কালো কীর্তিগুলোর একটি পুরো ফাইল রেখে দিল এবং তাকে জেলে পাঠানোর স্পষ্ট ও সরাসরি হুমকি দিল। ম্যানেজার বুড়িভাবে ঘাবড়ে গেল এবং সে রাহুলের পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগল যেন সে তাকে ক্ষমা করে দেয় এবং পুলিশের হাতে তুলে না দেয়। রাহুল তাকে একটি শর্তেই ছাড়ার প্রতিশ্রুতি দিল যে সে এখন থেকে বিকাশের প্রতিটি গোপন পরিকল্পনা তাকে আগেই জানিয়ে দেবে। ম্যানেজার নিজের প্রাণ বাঁচানোর জন্য তক্ষুনি রাহুলের এই শর্ত মেনে নিল এবং বিকাশের বিরুদ্ধে একজন সরকারি সাক্ষী হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেল। রাহুল এখন একটি খুব মজবুত জাল বিছিয়ে দিয়েছিল এবং বিকাশ সেই জালে ধীরে ধীরে কোনো আভাস না পেয়ে নিজেই ভেসে যাচ্ছিল। রাহুলের আত্মবিশ্বাস এখন আরও বেড়ে গিয়েছিল এবং সে সেই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখন সে বিকাশের আসল চেহারা সবার সামনে আনবে। কোম্পানিতে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা কোনো খুব বড় এবং বিনাশকারী তুফান আসার ঠিক আগের স্তব্ধতার মতো ছিল। বিকাশ রাহুলকে ফাঁসানোর জন্য এক খুব বিপজ্জনক চাল চালল, যা বোঝা নতুন কোনো মানুষের জন্য পুরোপুরি অসম্ভব ছিল। সে একটি পুরনো এবং বন্ধ হয়ে পড়ে থাকা নির্মাণ প্রজেক্টের ফাইল আবার খুলল। এই প্রজেক্টে কোটি কোটি টাকার ব্যাপক ক্ষতি হয়েছিল। বিকাশ খুব চালাকির সাথে সমস্ত কাগজপত্র এমনভাবে তৈরি করেছিল যেন এই সব রাহুলের আদেশে হয়েছে। এটি ছিল এমন এক আর্থিক জাল যেখানে রাহুলকে পুরোপুরি আইনিভাবে জড়িয়ে জেলে পাঠানোর পাকা প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরের দিন সকালে রাহুলের রাজকীয় কার্যালয়ে পুলিশের দুজন বড় কর্মকর্তা হঠাৎ কোনো পূর্ব সূচনা ছাড়াই প্রবেশ করলেন। তারা রাহুলকে সেই জাল ফাইলটি দেখালেন এবং কঠোর স্বরে বললেন যে তার বিরুদ্ধে জালিয়াতি আর সরকারি কোষাগারের ব্যাপক ক্ষতি করার গম্ভীর অভিযোগ জমা পড়েছে। রাহুল সেই নথিপত্রগুলো খুব মন দিয়ে দেখল এবং সে তক্ষুনি বুঝতে পারল যে বিকাশ তার ডিজিটাল সিগনেচার খুব নিপুণভাবে চুরি করে এই মিথ্যে নথিপত্রগুলোতে বসিয়ে দিয়েছে, যাতে সমস্ত দোষ তার উপর চলে আসে। পরিস্থিতির গম্ভীরতা দেখে যে কোনো সাধারণ মানুষ বুড়িভাবে ঘাবড়ে যেত এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চিৎকার করতে শুরু করত। কিন্তু রাহুলের মুখ একদম শান্ত ছিল এবং সে নিজের আবেগের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। সে পুলিশ কর্মকর্তাদের বলল যে সে আইনকে পূর্ণ শ্রদ্ধা করে এবং এই মামলার নিরপেক্ষ তদন্তে নিজের পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। সে কর্মকর্তাদের কাছ থেকে কেবল ২৪ ঘণ্টা সময় চাইল যাতে সে নিজের পক্ষ থেকে কিছু জরুরি তথ্য আর প্রমাণ তাদের সামনে পেশ করতে পারে। পুলিশ যাওয়ার ঠিক পরেই রাহুল অনুরাধাকে নিজের কেবিনে ডাকল এবং দরজা ভেতর থেকে মজবুতভাবে বন্ধ করে দিল। সে অনুরাধাকে বিকাশের এই নতুন চালের ব্যাপারে পুরো কথাটি খুলে বলল। রাহুল অনুরাধাকে পুরো বিষয়টি জানালো এবং সেই জাল প্রজেক্টের ফাইলটি টেবিলের ওপর রেখে দিল। অনুরাধা সেই কাগজপত্রগুলো দেখে অবাক হয়ে গেল, কারণ সেগুলোতে খুব নিখুঁতভাবে রাহুলকে প্রধান অপরাধী হিসেবে দেখানো হয়েছিল। রাহুল অনুরাধাকে বলল যে আমাদের বিকাশের এই মিথ্যে ভাঙার জন্য আসল ডিজিটাল রেকর্ড খুঁজতে হবে। অনুরাধা নিজের প্রখর আর্থিক জ্ঞান ব্যবহার করে সিস্টেমে গভীরভাবে তদন্ত শুরু করল, যাতে কোনো সূত্র পাওয়া যায়। সে রাহুলকে জানায় যে এই প্রজেক্টের টাকা যে কোম্পানিগুলোর অ্যাকাউন্টে গিয়েছে সেগুলো সব বিকাশের ঘনিষ্ঠ আত্মীয়দের নামে। এই তথ্যটি তাদের জন্য একটি খুব বড় সাফল্য ছিল, কারণ এটি সরাসরি বিকাশকে এই পুরো কেলেঙ্কারির সাথে যুক্ত করছিল। রাহুল ঠিক করল যে সে বিকাশের এই বিপজ্জনক বিছানো জালকেই তার বিরুদ্ধে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করবে। অন্যদিকে বিকাশ নিজের আলিশান বাড়িতে বসে দামি মদ খেতে খেতে নিজের চমৎকার জয়ের উৎসব পালন করছিল। তার পুরো বিশ্বাস ছিল যে কাল সকালের মধ্যে রাহুলকে গ্রেফতার করে নেওয়া হবে এবং তাকে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে চিরতরে সরিয়ে দেওয়া হবে। বিকাশের সঙ্গীরা তার মিথ্যে প্রশংসার পঞ্চমুখ হয়েছিল এবং তাকে ভবিষ্যতের একমাত্র রাজা মেনে তার সামনে মাথা নত করছিল। বিকাশের অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে রাহুলের প্রকৃত শান্ত শক্তিকে পুরোপুরি অবজ্ঞা করছিল। রাতের অন্ধকারে রাহুল আর অনুরাধা কোম্পানির প্রধান সার্ভার রুমে ঢোকার এক খুব ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করল। বিকাশ সেই ঘরে নিরাপত্তা খুব কড়া করে রেখেছিল, কিন্তু অনুরাধার ওখানকার পুরনো সুরক্ষা কোডগুলো সম্পর্কে ভালো ধারণা ছিল।
তারা দুজনে গার্ডদের নজর এড়িয়ে পা টিপে টিপে সার্ভার রুম পর্যন্ত পৌঁছাল এবং অনুরাধা নিজের আঙুল দিয়ে দ্রুত কিবোর্ডে কোড টাইপ করল। একটি হালকা বিপ শব্দের সাথে ভারী ধাতুর সেই মজবুত দরজা খুলে গেল এবং দুজনে ভেতরে প্রবেশ করল। ভেতরে খুব বেশি ক্যাম্পাসের ওঠে এবং বড় বড় মেশিনগুলো অনবরত নীল আলোর সাথে একটি অদ্ভুত গুঞ্জন করছিল। অনুরাধা তক্ষুনি প্রধান কম্পিউটার চালু করল এবং রাহুলের বিরুদ্ধে বানানো জাল নথিপত্রের আসল উৎস খোঁজার কাজ শুরু করল। তার এটা খুঁজে পেতে বেশি সময় লাগল না যে সেই ডিজিটাল সিগনেচার বিকাশেরই একটি ব্যক্তিগত কম্পিউটার থেকে কপি করা হয়েছিল। অনুরাধা সেই পুরো গোপন ফোল্ডারটি একটি ছোট হার্ড ড্রাইভে দ্রুত ডাউনলোড করতে শুরু করল। ডাউনলোড প্রক্রিয়া চলাকালীন অনুরাধা কম্পিউটারে আরও একটি খুব চমকপ্রদ ও বিপজ্জনক ফোল্ডার পেয়ে গেল। ফোল্ডারে বিকাশের সেই সমস্ত অবৈধ কার্যকলাপের পুরো বিবরণ ছিল, যেখানে সে রাজনীতিবিদ এবং বড় পুলিশ কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছিল। এটি কেবল একটি কোম্পানির কেলেঙ্কারি ছিল না, বরং পুরো শহরকে ফোকলা করে দেওয়া একটি খুব বড় এবং ভয়ানক দুর্নীতির চক্র ছিল। রাহুলের চোখ এগুলো দেখে কপালে উঠে গেল, কারণ বিকাশের দুষ্টুমি বা শয়তানির কোনো সীমা ছিল না। তখনই হঠাৎ সার্ভার রুমের বাইরে ভারী বুট জুতোর শব্দ শোনা গেল, যা দ্রুত সেই দরজার দিকেই আসছিল। মনে হচ্ছিল কোনো গার্ড তাদের ভেতরে থাকার আভাস পেয়ে গিয়েছে এবং সে তদন্ত করার জন্য আসছে। রাহুল তক্ষুনি অনুরাধা ছাড়া করল এবং তাকে একটি বড় সার্ভার র্যাকের পেছনে লুকানোর নিরাপদ জায়গায় ঠেলে দিল। রাহুল নিজেও অন্ধকারের সুযোগ নিয়ে অন্য পাশে দাঁড়িয়ে গেল এবং হাতের মুঠো শক্ত করে নিল। দরজা ধীরে ধীরে খুলে গেল এবং একজন শক্তিশালী গার্ড তার জ্বলন্ত টর্চের তীব্র আলো ভেতরে প্রতিটি কোণায় ফেলতে লাগল। আলোর সেই সাদা রশ্মি রাহুলের মুখের খুব কাছ দিয়ে চলে গেল, কিন্তু সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যদি এই মুহূর্তে তারা ধরা পড়ে যেত, তবে বিকাশ নিজের ক্ষমতা দিয়ে তাদের বরবাদ করে দিত এবং সমস্ত সত্য চিরকালের জন্য সেই ঘরেই দাফন হয়ে যেত। গার্ড কিছুক্ষণ ঘরটি পর্যবেক্ষণ করল এবং তারপর সব কিছু নিরাপদ মনে করে দরজা আবার মজবুতভাবে বন্ধ করে দিল। যখন গার্ডের পায়ের শব্দ পুরোপুরি দূরে চলে গেল, তখন রাহুল আর অনুরাধা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডাউনলোডের কাজও পুরো হয়ে গিয়েছিল এবং অনুরাধা সেই ছোট হার্ড ড্রাইভটি সুরক্ষিতভাবে নিজের পকেটে রেখে দিল। তারা দুজনে খুব সাবধানে সেই সার্ভার রুম থেকে বেরোল এবং ইমারতের পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এখন তাদের কাছে সেই ব্রহ্মাস্ত্র মজুদ ছিল, যা ভবিষ্যতে বিকাশের দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারত। পরের দিন সকালে রাহুল আর অনুরাধা একটি নিরাপদ স্থানে বসে সেই হার্ড ড্রাইভের সমস্ত বিপজ্জনক নথিপত্র খুব গভীরভাবে বিশ্লেষণ করল। সেই ফাইলগুলোতে কেবল বিকাশের নাম ছিল না, বরং কোম্পানির অনেক বড় বড় অংশীদারের নামও সেই নোংরা কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল। রাহুলের এটা বুঝতে দেরি হল না যে যদি সে পুরো প্রস্তুতি ছাড়া বিকাশের ওপর সরাসরি হামলা করে, তবে সে নিজেও মারা যাবে। এই শত্রু খুব বেশি শক্তিশালী ছিল এবং তার শিকড় পুরো কোম্পানির পর্যন্ত ছড়িয়েছিল। রাহুল একটি গভীর শ্বাস নিল এবং অনুরাধাকে বলল যে আমাদের এখন এই পুরো বিষয়টি পুরোপুরি গোপন রাখতে হবে এবং একেবারেই তাড়াহুড়ো করা যাবে না। সে বোঝালো যে বিকাশকে এই মিথ্যে বিশ্বাস দেওয়া খুব জরুরি যে তার বিছানো আর্থিক জাল পুরোপুরি সফল হয়েছে। যখন বিকাশ নিজেকে অপরাজেয় মনে করবে, তখন সে আরও বেশি ভুল করবে, যা শেষ পর্যন্ত তার পতনের বড় কারণ হবে। অনুরাধা রাহুলের এই শান্ত ও পরিপক্ক চিন্তার খুব প্রশংসা করল এবং তাকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিল। যখন রাহুল ফিরে নিজের কার্যালয়ে গেল, তখন সে ইচ্ছা করে নিজের মুখে মিথ্যে চিন্তা আর প্রবল ঘাবড়ানোর ভাব পরিষ্কারভাবে ফুটিয়ে তুলল। সে বিকাশের সামনে এমন নাটক করল যেন সে সেই জাল প্রজেক্টের লোকসানে বুড়িভাবে ভেঙে পড়েছে এবং এখন আর কোনো পথ খোলা নেই। বিকাশ যখন রাহুলের এই শোচনীয় অবস্থা দেখল, তখন তার অহংকার সপ্তম আকাশে পৌঁছে গেল এবং সে নিজের জয়ে বিকট অট্টহাসি হাসতে লাগল। বিকাশে মনে হল যে এই অশিক্ষিত ছেলেতে পিষে ফেলা তার জন্য ছোটখাটো খেলার থেকে বেশি কিছু নয়। বিকাশ রাহুলের কাছে এলো এবং অত্যন্ত অপমানজনক স্বরে বলল যে এখন নিশ্চয়ই তোমার মাথায় ঢুকেছে যে একজন আসল রাজা আর ভিখারির মধ্যে কত বড় ফারাক থাকে। সে রাহুলকে হুমকি দিল যে সে কয়েকদিনের মধ্যেই বোর্ডের সভা ডাকবে এবং এই কোটি কোটি টাকার লোকসানের জন্য তাকে পুরোপুরি দায়ী করে বের করে দেবে। রাহুল চুপচাপ বিকাশের এই বিধিয়ে বলা কথাগুলো সহ্য করতে থাকল, কিন্তু ভেতর ভেতর তার চোখ একজন শিকারীর মতো সেই মূর্খ শিকারের তামাশা খুব মজে দেখছিল। অনুরাধা এখন কোম্পানির সেই কর্মচারীদের সাথেও গোপনে যোগাযোগ করা শুরু করে দিল, যারা বিকাশের অত্যাচারে অতিষ্ঠ ছিল কিন্তু ভয়ের চোটে চুপ থাকত। সে তাদের সবাইকে বিশ্বাস করালো যে নতুন চেয়ারম্যান তাদের সাহায্য করতে চান এবং তাদের এই কালো তন্ত্র থেকে মুক্তি দেবেন।
কিছু সৎ লোক ধীরে ধীরে রাহুলের ওপর নিজের ভরসা দেখাতে শুরু করল এবং তারা গুরুত্বপূর্ণ গোপন তথ্য অনুরাধার হাতে তুলে দিতে লাগল। এইভাবে রাহুল কোনো শোরগোল ছাড়াই নিজের একটি শক্তিশালী ও অদৃশ্য সেনাবাহিনী তৈরি করে নিল। সেই রাতে রাহুল নিজের বাড়ির একটি ছোট নিরাপদ ঘরে বসে সেই জাল প্রজেক্টের সমস্ত ত্রুটির একটি খুব নিখুঁত ম্যাপ তৈরি করল। সে দেখল যে সমস্ত মজুর আর মেশিনের খরচ কাগজে দেখানো হয়েছিল সেগুলো আসলে কখনোই সেখানে পৌঁছায়নি। বিকাশ এই কোটি কোটি টাকা নিজের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে খুব চতুরতার সাথে পাঠিয়ে দিয়েছিল, যার কোনো সরাসরি রেকর্ড ছিল না। রাহুল প্রতিটি অবৈধ লেনদেনের সামনে লাল কালির পেন দিয়ে একটি বড় চিহ্ন এঁকে দিল। এই পুরো প্রক্রিয়ার সময় রাহুলের হরিপদ সেনের কথা খুব মনে পড়ল, যিনি নিজের পুরো জীবন দিয়ে এই মহান কোম্পানির এক মজবুত ভিত গড়েছিলেন। তার এটা ভেবে খুব দুঃখ হতো যে কিভাবে বিকাশের মতো লোভী মানুষ সেই মহান উত্তরাধিকারকে নিজের নোমেরা কাজের মাধ্যমে এইভাবে বরবাদ করে দিয়েছে। কিন্তু এর সাথেই রাহুলের মনে ন্যায় বিচার পাওয়ার এক এমন ভয়ানক আগুন জ্বলছিল যা এখন আর কেউ নেভাতে পারত না। সে কসম খেল যে সেই কোম্পানিকে আবার সেই পুরনো উজ্জ্বলতার সাথে দাঁড় করাবে। পরের দিন অনুরাধা একটি খুব জরুরি ফাইল নিয়ে রাহুলের কেবিনে এলো এবং সে ভেতর থেকে দরজা মজবুতভাবে বন্ধ করে দিল। সে রাহুলকে জানালো যে বিকাশ গতরাতে শহরের কিছু সবথেকে বিপজ্জনক অপরাধীদের সাথে একটি খুব গোপন বৈঠক করেছে। মনে হচ্ছে তার হয়তো আমাদের এই গোপন তদন্তের কোনো খুব হালকা আভাস হয়ে গিয়েছে এবং সে এখন বড় কিছু করতে চলেছে। রাহুল এই খবর শুনে নিজের চোখ কুঁচকে নিল, কারণ এই খেলা এখন পুরোপুরি প্রাণঘাতী হতে চলেছিল। রাহুল কোনো ঘাবড়ানো ছাড়াই অনুরাধাকে বলল যে যদি বিকাশ নিজের সীমা পার করতে চায় তবে তাকে করতে দাও, কারণ আমরাও তৈরি আছি। সে অনুরাধাকে নির্দেশ দিল যে সে এখন নিজের নিরাপত্তার আরও বেশি খেয়াল রাখে এবং কোনো অজানা জায়গায় একেবারেই না যায়। রাহুল জানত যে যখন কোনো অপরাধী পুরোপুরি ভয় পেয়ে যায় তখন সে সবথেকে বেশি বিপজ্জনক ও হিংস্র পদক্ষেপ নেবার চেষ্টা করে। সে নিজের টেবিলের ড্রয়ার থেকে একটি পুরনো আর মোর্চে ধরা চাবি বের করল, যা তার অতীতের অংশ ছিল। এই চাবিটি সেই পুরনো আর জরাজীর্ণ বস্তির একটি ছোট ঘরের ছিল, যেখানে রাহুল নিজের জীবনের সবথেকে খারাপ আর কঠিন দিনগুলো কাটিয়েছিল। সেই ঘরে রাহুল কিছু এমন লোকের যোগাযোগ রেখেছিল যারা শহরের অন্ধকার জগৎকে খুব ভালো করে চিনত। সে জানত যে এই আইনি লড়াই লড়ার জন্য এখন তাকেও সেই অন্ধকার জগতের কিছু গুরুত্বপূর্ণ তথ্যের খুব প্রয়োজন পড়বে। সে সিদ্ধান্ত নিল যে সে আজ রাতে নিজেই সেই পুরনো বস্তিতে গিয়ে কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করবে। সূর্য ধীরে ধীরে ডুবছিল এবং রাহুলের কার্যালয়ের সেই বিশাল কাঁচের জানলা দিয়ে পুরো শহর লাল রঙে রাঙানো মনে হচ্ছিল। এই লাল রং সেই আসন্ন ভয়ানক তুফান আর রক্তারক্তির এক স্পষ্ট সংকেত ছিল, যা বিকাশের অহংকারের কারণে এই কোম্পানিতে আসতে চলেছিল। রাহুল নিজের সেই পুরনো জ্যাকেটটি আবার পরে নিল, যা সে সেদিন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সময় খুলেছিল। সে এখন একজন শিল্পপতির সাথে সাথে একজন এমন যোদ্ধায় পরিণত হচ্ছিল যাকে এখন আর কেউ আটকাতে পারবে না। রাতের অন্ধকার হয়ে গিয়েছিল এবং কার্যালয়ের অধিকাংশ কর্মচারী নিজেদের বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু রাহুলের ঘরের আলো তখনও জ্বলছিল। সে অনুরাধাকে সুরক্ষিতভাবে তার বাড়িতে পাঠানোর পুরো ব্যবস্থা করল, যাতে বিকাশের গুন্ডারা পথে তাকে কোনো প্রকার ক্ষতি না করতে পারে। যখন সে নিশ্চিত হল যে অনুরাধা সুরক্ষিত আছে, তখন সে ইমারতের গোপন ও পেছনের দরজা ব্যবহার করল। সে নিজের গাড়ির বদলে একটি সাধারণ ট্যাক্সি নিল, যাতে সে কারোর নজরে না এসে সেখানে পৌঁছাতে পারে। ট্যাক্সি শহরের চওড়া আর পরিষ্কার রাস্তা দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত সেই সরু আর নোংরা গলিগুলোতে প্রবেশ করল যেখানে রাহুলের অতীত জড়িয়েছিল। এখানকার বাতাসে সেই পুরনো স্যাঁতসেঁতে আর ধোঁয়ার গন্ধ ছিল, যা রাহুলকে তার সংগ্রামের সেই ভয়ানক ও ক্ষুধার্ত দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। এই জগৎ সেই চমৎকার কাচের ইমারত থেকে একেবারেই আলাদা ছিল, কিন্তু এখানেই সে বিকাশকে শেষ করার আসল ও ঘাতক অস্ত্র পেতে চলেছিল। রাহুল নিজের পুরনো টুপিটি পরল এবং অন্ধকার গলিগুলোতে পুরোপুরি হারিয়ে গেল। রাহুল সরু আর অন্ধকার গলি দিয়ে যেতে যেতে একটি পুরনো ইমারতের ভারী দরজায় কড়া নাড়ল, যা বাইরে থেকে জরাজীর্ণ মনে হচ্ছিল। দরজা একজন ভয়ানক চেহারার লোক খুলল, যাকে এই এলাকায় সবাই কালু নামে ভালোমতো চিনত। কালু রাহুলের খুব পুরনো বন্ধু ছিল, যে খারাপ সময় অনেকবার তাকে সাহায্য করেছিল। এখন সে শহরের গোপন তথ্য নেটওয়ার্কের এক খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। রাহুলকে দামি পোশাকে দেখে কালু অবাক হয়ে গেল। রাহুল কালুকে জড়িয়ে ধরল এবং তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে পুরো গল্প বিস্তারিতভাবে বলে দিল। সে জানালো কিভাবে সে এই বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সে কালুকে বিকাশের কালো কীর্তি আর বিপজ্জনক গুন্ডাদের ব্যাপারেও জানালো, যারা তার প্রাণ নিতে চাইছিল।
কালু সবকিছু খুব মন দিয়ে শুনল এবং তার চোখে বন্ধুর জন্য চিন্তা পরিষ্কার ফুটে উঠল। সে রাহুলকে পুরো ভরসা দিল যে শহরের আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি গোপন তথ্য এখন তার কাছে সবার আগে পৌঁছাবে। কালু রাহুলকে জানালো যে বিকাশ শহরের সবথেকে বিপজ্জনক অস্ত্রের গিরোহের সাথে একটি খুব বড় আর গোপন চুক্তি করেছে। এই গিরোহ টাকার জন্য যে কোনো বড় শিল্পপতির হত্যাকে সাধারণ দুর্ঘটনার রূপ দিতে পুরোপুরি পটু। রাহুল এটি শুনে একেবারেই ঘাবড়াল না, বরং তার মুখে একটি খুব শান্ত আর অদ্ভুত হাসি ফুটে উঠল, যা দেখে কালুও অবাক হয়ে গেল। রাহুল বলল যে এটিই হলো সেই বড় ভুল যার জন্য সে এত দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পরের দিন রাহুল সেই ব্যবসায়িক অংশীদারদের একটি গোপন তালিকা তৈরি করল, যাদের বিকাশ সবসময় নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিল। গুন্ডাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা হয়েছিল। এই অংশীদারদের জমি এবং গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো বিকাশ খুব কম দামে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিল, যার ফলে তাদের মনে চরম ঘৃণা জমা ছিল। রাহুল এই সমস্ত ভীতু মানুষদের সাথে এক অত্যন্ত নিরাপদ ও গোপন স্থানে একা দেখা করার সিদ্ধান্ত নিল, যাতে কারোর সন্দেহ না হয়। সে তাদের সবাইকে বিকাশের বিরুদ্ধে একসাথে মিলে এক বড় ও মজবুত প্রস্তাব দিল। শুরুতে সেই ব্যবসায়ীরা খুব বুড়িভাবে ভয় পেয়েছিল এবং বিকাশের বিরুদ্ধে একটি শব্দ বলতেও পুরোপুরি ইতস্তত করছিল, কারণ তাদের প্রাণের ভয় ছিল। রাহুল তাদের চোখের দিকে তাকালো এবং সেই হার্ড ড্রাইভটি দেখালো, যাতে বিকাশের সমস্ত কালো কীর্তি ও অবৈধ লেনদেনের অকাট্য প্রমাণ খুব সুরক্ষিতভাবে জমা ছিল। রাহুল খুব শান্ত কিন্তু প্রভাবশালী কণ্ঠে বলল যে বিকাশ কোনো ভগবান নয়, বরং সে কেবল একজন ভীরু অপরাধী যে আমাদের ভয়ের সুযোগ নিয়ে এতটা শক্তিশালী হয়ে উঠেছে। রাহুলের কথা শুনে সেই ব্যবসায়ীদের ভেতরে এক নতুন সাহস জেগে উঠল এবং তারা অনুভব করল যে বিকাশের জুলুম থেকে চিরতরে আজাদ হওয়ার এটাই সবথেকে সঠিক সুযোগ। তারা রাহুলের সাথে হাত মেলাল এবং বিকাশের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য নিজেদের পূর্ণ সম্মতি ও সমর্থন দেওয়ার পাকাপোক্ত ওয়াদা করল। রাহুল তাদের আশ্বস্ত করল যে যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ বিকাশ তাদের একটি চুলও স্পর্শ করতে পারবে না এবং তাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব এখন তার। এইভাবে একটি মজবুত জোট তৈরি হয়ে গেল। অন্যদিকে বিকাশ নিজের মিথ্যে ভ্রমে বাস করছিল যে রাহুল পুরোপুরি হার মেনে নিয়েছে এবং শীঘ্রই নিজের প্রাণ বাঁচানোর জন্য সে নিজেই ইস্তফা জমা দেবে। বিকাশ কার্যালয়ে রাহুলকে সবার সামনে নিচু দেখানো শুরু করে দিল এবং জানত বুঝে এমন সব নীতি বানালো যা রাহুলের অধিকারকে সরাসরি চ্যালেঞ্জ করছিল। রাহুল প্রতিবার খুব বিনয়ের সাথে মাথা নিচু করে নিল এবং বিকাশকে যা ইচ্ছে তাই করতে দিল, যাতে বিকাশের অহংকার আকাশ ছুঁতে থাকে। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে রাহুল চুপচাপ তার পতনের কবর খুঁড়ছে। অনুরাধাও নিজের দিক থেকে রাহুলের খুব বড় ও গুরুত্বপূর্ণ সাহায্য করছিল। সে বিকাশের সেই সমস্ত খাস কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করল যারা কোম্পানির গুরুত্বপূর্ণ পদে বসেছিল কিন্তু বিকাশের ইশারায় কাজ করছিল। অনুরাধা এই কর্মকর্তাদের কম্পিউটারগুলো গোপনে নজরদারি করা শুরু করল এবং তাদের সমস্ত ইমেল ও মেসেজগুলো সাবধানে কপি করে নিল। সে এটি দেখে খুব অবাক হল যে বিকাশ কোম্পানির টাকা দিয়ে কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদের নির্বাচনী অভিযানে প্রচুর পরিমাণে অবৈধভাবে টাকা লাগাচ্ছিল। বিকাশের সমস্ত রণকৌশল কেবল অহংকার আর তাড়াহুড়োর ওপর ভিত্তি করেছিল, যেখানে রাহুল প্রতিটি পদক্ষেপ দাবার কোনো অভিজ্ঞ ও চতুর খেলোয়াড়ের মতো খুব ভেবেচিন্তে ফেলছিল। রাহুল জানত যে যদি সে বিকাশের ওপর সরাসরি হামলা করে তবে সে নিজের শক্তিশালী যোগাযোগ ব্যবহার করে সহজেই আইনের নাগাল থেকে পুরোপুরি বেঁচে বের হয়ে যাবে। তাই রাহুল বিকাশকে এমন এক মোড়ে আনতে চেয়েছিল যেখান থেকে তার পিছিয়ে যাওয়ার বা বাঁচার কোনো পথই অবশিষ্ট থাকবে না। এটি একটি খামোশ কিন্তু অত্যন্ত বিপজ্জনক ও ভয়ানক মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল। এক রাতে রাহুল আবার সেই অন্ধকার বস্তিতে কালুর সাথে দেখা করতে গেল, কারণ তার একটি খুব বিশেষ ও গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন ছিল। কালু তাকে জানালো যে বিকাশের গুন্ডারা এখন সরাসরি রাহুলের ওপর নজর রাখছে এবং যে কোনো সময় কোনো বড় হামলা করতে পারে। রাহুল হাসি মুখে বলল যে আমিও এটাই চাইছি যে তারা আমার ওপর হামলা করুক, যাতে তারা আইনের চোখে খুব বড় ও গুরুতর ভুল করে বসে। সে কালুকে কিছু বিশেষ নির্দেশ দিল এবং তাকে সঠিক সময়ে পুরোপুরি প্রস্তুত থাকতে বলল। রাহুল জানত বুঝে পরের দিন নিজের নিরাপত্তায় বড় ধরনের কাটছাঁট করল এবং নিজের সাথে চলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের একদিনের ছুটি দিয়ে দিল। সে চেয়েছিল বিকাশের ঘাতকদের এটা মনে হোক যে আজ রাহুল একদম একা এবং পুরোপুরি অসুরক্ষিত, যাতে তারা হামলা করার লোভে পড়ে যায়। রাহুল সন্ধ্যায় এক অত্যন্ত জনশূন্য ও নির্জন এলাকায় অবস্থিত একটি পুরনো গুদামঘর পরিদর্শনের কর্মসূচি বানাল এবং এই খবর জানত বুঝে বিকাশের গোয়েন্দাদের কাছে পৌঁছে দিল। এটি পুরোপুরি একটি বিছানো জাল ছিল,
যখন বিকাশ এই খবর পেল যে রাহুল আজ সন্ধ্যায় একদম একা এক নির্জন এলাকায় যাচ্ছে, তখন তার খুশির কোনো সীমা রইল না। সে তক্ষুনি নিজের সেই বিপজ্জনক ও পেশাদার ঘাতকদের আদেশ দিল যে তারা এই সুবর্ণ সুযোগ যেন কোনো মতেই হাতছাড়া না করে। বিকাশ ফোনে হাসতে হাসতে বলল যে আজ রাতে সেই ভিখারির সমস্ত খেলা চিরকালের জন্য খতম হয়ে যাওয়া উচিত এবং তার লাশের কোনো সূত্র যেন পুলিশ না পায়। বিকাশের মনে হল যে সে জয় হাসিল করে নিয়েছে। রাহুল নিজের গাড়ি নিজে চালিয়ে সেই পুরনো ও নির্জন গুদামঘরের দিকে এগোতে লাগল, যেখানে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল এবং দূরে দূরে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। সে গাড়িটিকে গুদামের বাইরে দাঁড় করালো এবং খুব শান্তভাবে বাইরে বের হয়ে আশেপাশের বিপজ্জনক জনশূন্য পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করল। সে ভালোভাবেই জানত যে অন্ধকারে কিছু বিপজ্জনক চোখ তাকে অনবরত লক্ষ্য করছে এবং যে কোনো মুহূর্তে তার উপর এক খুব বড় ও প্রাণঘাতী হামলা হতে পারে। কিন্তু রাহুলের মুখে বিন্দুমাত্র চিন্তার রেখা ছিল না। সে কোনো ভয় ছাড়াই গুদামের ভেতর দাখিল হল এবং একটি পুরনো চেয়ারে বসে পড়ল, যেন সে কোনো বিশেষ অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গুদামের ভেতর কবরের নিস্তব্ধতা ছিল, যা হঠাৎ একটি লোহার পাইপ পড়ার শব্দে ভেঙে গেল। রাহুল নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়ার চেষ্টা করল না, বরং সে নিজের পকেট থেকে একটি ছোট ফ্ল্যাশলাইট বের করল এবং তা জ্বালিয়ে দিল। আলো পড়তেই সে 4 জন মুখোশধারী লোককে নিজের দিকে অত্যন্ত বিপজ্জনক অস্ত্র নিয়ে দ্রুত এগিয়ে আসতে দেখল। তাদের মধ্যে একজন গুন্ডা ভয়ানক ও ভয়ঙ্কর গলায় বলল যে আজ তোমার জীবনের শেষ দিন এবং তোমাকে কোনো অলৌকিক শক্তিও আর বাঁচাতে পারবে না। রাহুল খুব শান্তভাবে জবাব দিল যে সামনে আসতে ভয় পায়। এটি শুনে সেই গুন্ডারা রাগে পুরোপুরি পাগল হয়ে গেল এবং তারা তাদের ধারালো চাকুর সাহায্যে রাহুলের ওপর জোরদারভাবে একসাথে প্রাণঘাতী হামলা করল। রাহুল ঠিক এই মুহূর্তটিরই অপেক্ষা করছিল। রাহুল নিজের জায়গা থেকে ক্ষিপ্রতার সাথে সরে গিয়ে প্রথম গুন্ডার হাতে এত জোরে আঘাত করল যে তার চাকু দূরে গিয়ে অন্ধকারে পড়ে গেল। রাহুল রাস্তায় বেড়ে ওঠা একজন অত্যন্ত মজবুত মানুষ ছিল, যে নিজের জীবনে বহুবার এমন বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতির খুব বাহাদুরির সাথে মোকাবিলা করেছিল। সে দ্বিতীয় গুন্ডার বুকে এক জোরদার লাথি মারল, যাতে সে পেছনে রাখা ভারী কাঠের স্তূপের ওপর বুড়িভাবে গিয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। বাকি দুজন গুন্ডা রাহুলের এই ভয়ানক ক্ষিপ্রতা দেখে বুড়িভাবে ভয় পেয়ে গেল। রাহুল চোখের পলকে তৃতীয় গুন্ডার ঘাড় নিজের মজবুত হাতে জাপটে ধরল এবং তাকে মাটিতে খুব জোরে আছাড় দিল। শেষ বেঁচে থাকা গুন্ডাটি সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু তখনই গুদামের প্রধান দরজাটি সশব্দে খুলে গেল এবং সেখানে কালু নিজের অনেক লোকেদের নিয়ে দাঁড়িয়েছিল। তারা সেই পালানো গুন্ডাটিকে ধরে ফেলল এবং তাকে হিড়হিড় করে টেনে আবার রাহুলের পায়ে এনে খুব বুড়িভাবে আছাড় দিল। রাহুল নিজের ফ্ল্যাশলাইটের আলো সরাসরি সেই ভীত প্রধান গুন্ডার মুখে ফেলল। রাহুল খুব ঠান্ডা ও কঠোর গলায় সেই গুন্ডাকে জিজ্ঞেস করল যে তোমাকে বিকাশ আমাকে মারার জন্য কত টাকা দিয়েছে আর তার আসল পরিকল্পনা কি। গুন্ডা নিজের প্রাণ বাঁচানোর জন্য বুড়িভাবে কাকুতি মিনতি করতে লাগল এবং সে বিকাশের সমস্ত বিপজ্জনক প্ল্যান রাহুলের সামনে এক নিঃশ্বাসে উগড়ে দিল। সে রাহুলকে সেই রেকর্ডিংটিও দিয়ে দিল, যাতে বিকাশ পরিষ্কার শব্দে রাহুলকে হত্যা করার সরাসরি এবং অত্যন্ত স্পষ্ট আদেশ দিয়েছিল। এই রেকর্ডিংটি বিকাশকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য পুরোপুরি যথেষ্ট ছিল। রাহুল কালুকে বলল যে এই সমস্ত গুন্ডাদের পুলিশ স্টেশনের পেছনে নিরাপদ আস্তানায় বেঁধে রাখো, যাতে এরা পালাতে না পারে। সে নিজের একজন ভরসাযোগ্য পুলিশ কর্মকর্তাকে গোপন বার্তা পাঠাল যে তিনি যেন সেই ঘাতকদের চুপচাপ গ্রেফতার করে নেন এবং এর আভাস যেন মিডিয়াকে একেবারেই না দেওয়া হয়। রাহুল চেয়েছিল বিকাশ এটাই ভাবুক যে তার গুন্ডারা রাহুলকে সফলভাবে মেরে ফেলেছে এবং তারা শহর থেকে পালিয়ে গিয়েছে। এটি বিকাশকে পুরোপুরি বেপরোয়া বানানোর এক খুব সঠিক পরিকল্পনা ছিল। পরের দিন সকালে যখন বিকাশ অত্যন্ত খুশি ও প্রবল উৎসাহের সাথে নিজের বিশাল কার্যালয়ে পৌঁছাল, তখন তার রাহুলের মৃত্যুর পুরো নিশ্চিত আশা ছিল। সে নিজের সঙ্গীদের উৎসব পালনের জন্য এক অত্যন্ত চমৎকার পার্টি আয়োজন করার নির্দেশ দিল, কারণ তার মনে হচ্ছিল যে এখন পুরো সাম্রাজ্য শুধুমাত্র তার। কিন্তু যেমনই বিকাশ প্রধান বোর্ডরুমের দরজা খুলল, সেখানে সামনে রাহুলকে একদম সুরক্ষিত ও শান্ত বসে থাকতে দেখে তার পায়ের তলার পুরো মাটি সরে গেল। বিকাশের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে লাগল। রাহুল খুব রহস্যময়ভাবে হাসি মুখে বিকাশকে সুপ্রভাত জানাল এবং জিজ্ঞেস করল যে সে কি কোনো খুব খারাপ খবরের অপেক্ষায় ছিল। বিকাশ বুড়িভাবে তোতলাতে লাগল এবং তার মুখ থেকে একটিও সঠিক শব্দ বেরোচ্ছিল না, কারণ সে নিজের চোখকে একেবারেই বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে তার ওই অত বিপজ্জনক ও পেশাদার খুনিরা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল এবং রাহুল কিভাবে একদম সুরক্ষিত ও কোনো আঁচড় ছাড়াই ফিরে এলো। এটি রাহুলের মানসিক জয় ছিল।
বিকাশ তক্ষুনি নিজের কেবিনে ছুটল এবং সে সেই গুন্ডাদের নম্বরে অনবরত কয়েকবার ফোন করার চেষ্টা করল, কিন্তু সমস্ত ফোন পুরোপুরি বন্ধ আসছিল। তার বুক খুব জোরে ধরফর করছিল এবং সে প্রথমবার এই ভয়ানক অনুভূতি পেল যে সে এমন এক মানুষের সাথে সরাসরি শত্রুতা করেছে যাকে মারা সহজ নয়। রাহুলের সেই শান্ত ও হাসিমুখ এখন বিকাশকে এক ভয়ানক ও খপরনাক স্বপ্নের মতো বুড়িভাবে ডরাতে লাগল। বিকাশকে এখন নিজের প্রাণের ভয় তাড়িয়ে বেড়াতে লাগল। রাহুল এখন অনুরাধা এবং নিজের সমস্ত ব্যবসায়িক অংশীদারদের এক অত্যন্ত কড়া ও সরাসরি বার্তা পাঠিয়ে দিল যে এখন চূড়ান্ত ও সবথেকে বড় আঘাত হানার সঠিক সময় এসে গিয়েছে। সে বোর্ডের সমস্ত সদস্যদের পরের দিন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সভার জন্য অফিসিয়ালি ডাক পাঠিয়ে দিল, যাতে কেউ অনুপস্থিত থাকতে পারত না। এই সভা সেই মহান কোম্পানির ইতিহাসের সবথেকে বড় ও সবথেকে নির্ণায়ক সভা হতে চলেছিল, যা বিকাশের কালো সাম্রাজ্যকে চিরকালের জন্য শিকড় থেকে উপড়ে ফেলার জন্য পুরোপুরি তৈরি ছিল। সেই রাতে রাহুল নিজের আলিশান বাড়ির ছাদে একা দাঁড়িয়ে শহরের টিপটিপ করার সুন্দর আলো খুব শান্তভাবে দেখছিল। তার আজ হরিপদ সেনের খুব গভীরভাবে মনে পড়ছিল, যিনি তাকে সেই জ্বলন্ত গাড়ির ধারে এক অসীম ও গভীর বিশ্বাস সপেছিলেন। রাহুল নিজের চোখ বন্ধ করল এবং কাল হতে চলা সেই বড় ও ভয়ানক যুদ্ধের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি তৈরি করে নিল। এখন পিছিয়ে যাওয়ার বা কোনো দয়া দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকাশ এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, কারণ তার পাঠানো সবথেকে সেরা ঘাতকদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। সেই ভয়ানক উপলব্ধি করতে শুরু করেছিল যে রাহুল কোনো সাধারণ মানুষ নয়, বরং এক বিপজ্জনক ও চতুর শিকারী। বিকাশ নিজের আলিশান ঘরের সমস্ত দামি জিনিস রাগে ভেঙে ফেলল এবং নিজের সবথেকে অনুগত দেহরক্ষী নেঙ্গাকে তক্ষুনি নিজের কাছে ডাকল। এই দেহরক্ষী নেঙ্গা ছিল শহরের সবথেকে খপরনাক ও বেরহম খুনি এবং যে অনেক বড় ও রক্তাক্ত কাজ করেছিল। বিকাশ ন্যাঙ্গাকে রাহুলের ছবি দেখিয়ে বলল যে আমার এই লোকটিকে আজ রাতে যে কোনো মূল্যে মৃত চাই, এবং এর জন্য যদি পুরো বস্তিকেই কেন না জ্বালাতে হয়। ন্যাঙ্গা নিজের নিষ্ঠুর ও ভয়ানক হাসির সাথে বিকাশকে ভরসা দিল যে রাহুলের লাশ সকালের মধ্যে তার পায়ে থাকবে এবং কোনো প্রমাণ বাকি থাকবে না। ন্যাঙ্গা নিজের সাথে শহরের সবথেকে বিপজ্জনক ও অস্ত্রধারী গুন্ডাদের এক পুরো ফৌজ নিয়ে সেই পুরনো বস্তির দিকে বেরিয়ে পড়ল, যেখানে রাহুলের শৈশব কেটেছিল। অন্যদিকে রাহুল কালু গোপন নেটওয়ার্ক থেকে এই পাকা খবর পেয়ে গিয়েছিল যে বিকাশ নিজের সবথেকে বড় ও শেষ চালটি চেলে দিয়েছে। রাহুল জানত যে ন্যাঙ্গার মতো খোকখাপ অপরাধীর নিশানা কেবল সে হবে না, বরং বস্তির ওই সমস্ত নিরপরাধ লোকেরাও হবে যারা সবসময় তার সাথে ছিল। রাহুল তক্ষণি কালু এবং নিজের কিছু পুরনো অনুগত বন্ধুদের সাথে মিলে বস্তির সমস্ত রাস্তার কেল্লাবন্দি করার এক অত্যন্ত মজবুত ও অব্যর্থ প্ল্যান বানাল। রাতের গভীর অন্ধকার পুরো বস্তির উপর ছেয়ে গিয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল, যা কোনো খুব বড় ও ভয়ানক তুফান আসার সংকেত দিচ্ছিল। বাতাসে এক স্পষ্ট সংকেত দিচ্ছিল। রাহুল বস্তির সমস্ত বাচ্চাদের এবং মহিলাদের একটি খুব নিরাপদ এবং গোপন ভূগর্ভস্থ কক্ষে পাঠিয়ে দিল, যাকে তাদের গায়ে কোনো আঁচ না আসে। সে বস্তির যুবকদের নিজের সাথে দাঁড় করালো এবং তাদের বোঝালো যে এই লড়াই কেবল তার একার নয়, বরং তাদের ঘর এবং সম্মান বাঁচানোর এক অনেক বড় যুদ্ধ। তখনই বস্তির প্রধান দরজার দিক থেকে অনেক ভারী এবং দ্রুতগামী গাড়ির আসার ভয়ানক শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, যার ফলে মাটিতে এক হালকা কম্পন অনুভূত হতে লাগল। নেঙ্গা এবং তার গুন্ডারা গাড়ি থেকে নামার সাথে সাথেই বাতাসে অন্ধাধুন্ধ গুলি চালানো শুরু করে দিল। এর ফলে বস্তির কাঁচা ঘরগুলোর জানলা বুড়িভাবে ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়তে লাগল। তাদের উদ্দেশ্য ছিল কেবল আতঙ্ক ছড়ানো এবং রাহুলকে ডরিয়ে বাইরে বের করে আনা, কিন্তু তারা রাহুলের সেই মজবুত এবং শান্ত রণকৌশল সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত ছিল, যা সে অন্ধকারের মধ্যে বিছিয়েছিল। রাহুল একটি উঁচু ছাদের ওপর লুকিয়ে নেঙ্গার প্রতিটি নড়াচড়ার ওপর খুব সূক্ষ্মভাবে নজর রাখছিল এবং সে তার সাথীদের এখন কোনো পাল্টা হামলা না করার কঠোর আদেশ দিয়েছিল। সে চেয়েছিল নেঙ্গা এবং তার গুন্ডারা বস্তির সরু এবং গোলকধাঁধার মতো গলিগুলোর ভেতর পুরোপুরি ঢুকে পড়ুক, যাতে তাদের পালানোর কোনো পথ না বাঁচে। যেমনই নেঙ্গা বস্তির ঠিক মাঝখানে পৌঁছালো, রাহুল একটি জোরদার শীষ বাজাল, যা এক অনেক বড় এবং ভয়ানক হামলা শুরু করার সরাসরি সংকেত ছিল। শীষের শব্দ শোনা মাত্রই বস্তির চারদিকের ছাদ থেকে নেঙ্গার গুন্ডাদের ওপর পাথর এবং জ্বলন্ত মশালের ভারী বৃষ্টি শুরু হয়ে গেল। এতে তাদের মধ্যে ভয়ঙ্কর হুড়োহুড়ি পড়ে গেল। কালু এবং তার লোকরা গলিগুলোর দুই মুখ ভারী গাড়ি এবং লোহার বড় ড্রাম দিয়ে পুরোপুরি বন্ধ করে দিল, যার ফলে নেঙ্গার লোকদের পিছু হটা একদম অসম্ভব হয়ে গেল। নেঙ্গা বুড়িভাবে খেপে গেল এবং সে তার লোকদের ছাদের ওপর গুলি চালানোর আদেশ দিল, কিন্তু রাহুলের লোকরা অন্ধকারের মধ্যে পুরোপুরি নিরাপদ ছিল।
রাহুল একটি দড়ির সাহায্যে খুব ক্ষিপ্রতার সাথে ছাদ থেকে নিচে ঝাঁপ দিল এবং সরাসরি নেঙ্গার সবথেকে কাছের গুন্ডাদের ওপর এক খুব জোরদার এবং প্রাণঘাতী হামলা করল। সে তার মজবুত হাত দিয়ে এক গুন্ডার বন্দুক ছিনিয়ে নিল এবং তাদেরই সাথীদের দিকে ঘুরিয়ে তাদের অস্ত্র ফেলার কঠোর ও শেষ সতর্কবার্তা দিল। রাহুলের এই ভয়ানক এবং সিংহের মতো ক্ষিপ্রতা দেখে নেঙ্গার গুন্ডারা বুড়িভাবে কাঁপতে লাগল এবং তাদের সমস্ত আত্মবিশ্বাস এক মুহূর্তেই পুরোপুরি ভেঙে মাটিতে মিশে গেল। নেঙ্গা যখন রাহুলকে সামনে দেখল তখন সে এক বন্য পশুর মতো গর্জন করতে করতে তার ধারালো তলোয়ার বের করে তার দিকে দ্রুত দৌড়ে এল। রাহুল খুব চতুরতার সাথে নেঙ্গার প্রথম এবং সবথেকে বিপজ্জনক আঘাতটি খালি যেতে দিল এবং তার কবজিতে লাথি দিয়ে জোরদার আঘাত করল। নেঙ্গার তলোয়ার দূরে গিয়ে পড়ে গেল এবং সে যন্ত্রণায় বুড়িভাবে চিৎকার করতে লাগল। কিন্তু সে তক্ষুনি তার পকেট থেকে এক বিপজ্জনক চাকু বের করে নিল এবং আবার রাহুলের ওপর এক প্রাণঘাতী ও ধোঁকাভরা হামলা করার চেষ্টা করল। রাহুল কোনো ঘাবড়ানো ছাড়াই নেঙ্গার চাকু ধরা হাতটিকে হাওয়াতেই খুব মজবুতভাবে জাপটে ধরল এবং নিজের অন্য হাত দিয়ে নেঙ্গার মুখে একের পর এক অনেক ভয়ঙ্কর ঘুষি মারল। নেঙ্গার মুখ রক্তে ভেসে গেল এবং সে তার পুরো শক্তি প্রয়োগ করা সত্ত্বেও রাহুলের সেই ইস্পাত কঠিন ধরা থেকে নিজেকে একেবারেই ছাড়াতে পারছিল না। রাহুল নেঙ্গাকে মাটিতে খুব জোরে আছাড় দিল এবং তার বুকের ওপর নিজের পা রেখে তাকে সেখানেই পিষে ফেলার এক খুব স্পষ্ট ও খপরনাক সংকেত দিয়ে দিল। নিজেদের সবথেকে বড় এবং খতরনাক নেতা নেঙ্গাকে এইভাবে ধুলো চাটতে দেখে বাকি সমস্ত গুন্ডারা তাদের অস্ত্র তক্ষুনি মাটিতে ফেলে দিল এবং প্রাণ ভিক্ষা চাইতে লাগল। বস্তির লোকরা ওই সমস্ত গুন্ডাদের দড়ি দিয়ে খুব মজবুতভাবে বেঁধে দিল যাতে তারা আর কোনো চালাকি না করতে পারে এবং পুলিশের আসা পর্যন্ত সুরক্ষিত থাকে। রাহুল নেঙ্গার চুল ধরে তার মুখ উপরে তুলল এবং খুব ঠান্ডা ও কঠোর গলায় জিজ্ঞেস করল যে বিকাশ কি এর বাইরেও আর কোনো বিপজ্জনক ষড়যন্ত্র করেছে। নেঙ্গার চোখে এখন মৃত্যুর স্পষ্ট এবং গভীর আতঙ্ক দেখা যাচ্ছিল এবং সে বিকাশের নামে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য একেবারেই তৈরি ছিল না। তাই সে সমস্ত সত্যি উগড়ে দিতে শুরু করল। সে রাহুলকে জানালো যে বিকাশ কোম্পানির কিছু বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত কালো টাকা ট্রান্সফার করার এক অনেক বড় কাজ আজই রাতে শুরু করেছে। যদি বিকাশ ওই টাকা ট্রান্সফার করতে সফল হয়ে যায় তবে সে চিরকালের জন্য দেশ ছেড়ে পালিয়ে যাবে এবং তাকে আইনের কোনো হাত কখনোই ধরতে পারবে না। এই খবর রাহুলের জন্য এক অনেক বড় এবং বিপজ্জনক ধাক্কা ছিল, কারণ যদি বিকাশ টাকা নিয়ে পালিয়ে যেত তবে হরিপদজির কোম্পানি পুরোপুরি দেউলিয়া এবং বরবাদ হয়ে যেত। রাহুল কালুকে তক্ষুনি নির্দেশ দিল যে সে যেন নেঙ্গা এবং তার সমস্ত লোকদের পুলিশের সেই সৎ কর্মকর্তার হাতে তুলে দেয় যিনি তাদের সাথে মিলেছিলেন। রাহুল নিজে তার দ্রুতগামী গাড়ি নিয়ে সরাসরি হরিপদ গ্রুপের সদর দপ্তরের দিকে এক ঝড়ের গতিতে বেরিয়ে পড়ল, যাতে বিকাশকে এই শেষ এবং সবথেকে বড় চুরি করা থেকে তক্ষুনি আটকাতে পারে। রাতের তখন প্রায় 2টো বেজেছিল এবং শহরের সমস্ত রাস্তা পুরোপুরি জনশূন্য ছিল, যার সুযোগ নিয়ে রাহুল তার গাড়ির গতিকে একদম চরম সীমায় বাড়িয়ে দিয়েছিল। তার মাথায় কেবল একটিই লক্ষ্য ছিল যে কোনোভাবে বিকাশকে ওই কম্পিউটারের সামনে থেকে সরাতে হবে, যেখান থেকে সে সমস্ত টাকা বিদেশে পাঠাচ্ছিল। রাহুল এটা ভালোভাবেই জানত যে যদি আজ বিকাশ বেঁচে বের হয় তবে সে হাজার হাজার নিরপরাধ কর্মচারীদের জীবন এবং তাদের স্বপ্নকে চিরকালের জন্য কুচলে রেখে দেবে। সদর দপ্তরের ওই বিশাল এবং গগনচুম্বী ইমারতের কাছে পৌঁছানো মাত্রই রাহুল দেখল যে বিকাশের গাড়ি আগে থেকেই সেখানে নিচে এক অন্ধকার কোণায় খুব চুপচাপ দাঁড়িয়েছিল। রাহুল প্রধান দ্বারের বদলে সেই গোপন এবং পুরনো পথটি ব্যবহার করল, যার ব্যাপারে কেবল তার এবং অনুরাধারই ভালো করে পুরোপুরি তথ্য ছিল। সে কোনো শব্দ না করে সিঁড়ির সাহায্যে দ্রুত ওই ওপরের তলার দিকে বাড়তে লাগল, যেখানে বিকাশের চমৎকার এবং ব্যক্তিগত কার্যালয় অবস্থিত ছিল এবং যেখানে এই সময় এক বড় খেলা চলছিল। বিকাশ তার কার্যালয়ে বসে ঘামে বুড়িভাবে ভিজে গিয়েছিল এবং তার আঙুলগুলো কম্পিউটারের কিবোর্ডে খুব দ্রুত কাজ করছিল যাতে সমস্ত টাকা জলদি জলদি বিদেশি অ্যাকাউন্টে চলে যায়। স্ক্রিনে ট্রান্সফারের প্রক্রিয়া ৮০% পর্যন্ত পূর্ণ হয়ে গিয়েছিল এবং বিকাশের চোখে এক খুব লোভী এবং বিপজ্জনক চমক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার পুরো বিশ্বাস ছিল যে নেঙ্গা রাহুলকে মেরে ফেলেছে এবং এখন তাকে আটকানোর মতো এই পুরো দুনিয়ায় কোনো মানুষ জীবিত বেঁচে নেই। তখন হঠাৎ কার্যালয়ের ভারী দরজা এক অনেক জোরদার আওয়াজের সাথে খুলে গেল এবং রাহুল এক তুফানের মতো ভেতরে প্রবেশ করল, যার ফলে বিকাশ বুড়িভাবে চমকে নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠল। রাহুলকে জীবিত এবং নিজের সামনে দাঁড়িয়ে দেখে বিকাশের মনে হল যেন সে কোনো খপনাক এবং ভয়ানক ভূতকে নিজের চোখের সামনে দেখেছে এবং তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল।
রাহুল একটি শব্দও না বলে দ্রুত এগিয়ে গেল এবং সে বিকাশের কম্পিউটারের মেন তার এক ঝটকায় পুরো শক্তি দিয়ে টেনে বাইরে বের করে নিল। কম্পিউটারের স্ক্রিন হঠাৎ পুরোপুরি কালো হয়ে গেল এবং টাকা ট্রান্সফার হওয়ার ওই পুরো প্রক্রিয়া সেই মুহূর্তেই চিরকালের জন্য মাঝপথেই থেমে গেল, যার ফলে বিকাশের সমস্ত আশা ভেঙে গেল। বিকাশ রাগে এবং ভয়ানক হতাশায় পুরোপুরি পাগল হয়ে গেল এবং সে তার মেঝের ড্রয়ার থেকে এক ভারী পিস্তল বের করে সরাসরি রাহুলের দিকে তাকল এবং তাকে জান থেকে মেরে ফেলার হুমকি দিল। রাহুল বিকাশের এই পিস্তল দেখে একেবারেই ডরাল না, বরং তার মুখে এক অনেক শান্ত এবং অদ্ভুত গভীর হাসি ফুটে উঠল। রাহুল বিকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ঠান্ডা ও গম্ভীর গলায় বলল যে তুমি আসলে এক অনেক বড় কাপুরুষ যে সবসময় অন্যদের রক্তে নিজের হাত রাঙাতে পছন্দ করো। রাহুল তাকে চ্যালেঞ্জ করল যে যদি তার সামান্যতম সাহস থাকে তবে সে যেন গুলি চালিয়ে দেয়, কারণ পুলিশের পুরো টিম এই ইমারতকে চারদিক থেকে খুব ভালো করে ঘিরে ফেলেছে। এটা শুনে বিকাশ বুড়িভাবে ঘাবড়ে গেল এবং সে জানলার দিকে দৌড়াল এটা দেখার জন্য যে রাহুল সত্যিই পুলিশকে নিয়ে এখানে এসেছে কিনা। জানলা দিয়ে নিচের দৃশ্য দেখে বিকাশের হাত থেকে ওই ভারী পিস্তলটি ছুটে মাটিতে পড়ে গেল, কারণ নিচে ডজন ডজন লাল এবং নীল বাতি জ্বলছিল এবং পুলিশ পুরো ইমারতকে ঘিরে রেখেছিল। বিকাশের এখন এটা পুরোপুরি উপলব্ধি হয়েছিল যে তার খেলা চিরকালের জন্য খতম হয়ে গিয়েছে এবং সে রাহুলের বিছানো এক অনেক বিপজ্জনক ও অব্যর্থ জালে ফেসে গিয়েছে। রাহুল মাটিতে পড়ে থাকা ওই পিস্তলটি নিজের পা দিয়ে দূরে ঠেলে দিল এবং বিকাশের পাশে গিয়ে দাঁড়াল। রাহুল বিকাশের কলার খুব মজবুতভাবে ধরল এবং তাকে ওই হরিপদ সেনের ছবির সামনে দাঁড় করিয়ে দিল, যাকে বিকাশ তার নোংরা এবং লোভী কাজের মাধ্যমে সবসময় বদনাম করার চেষ্টা করেছিল। রাহুল বলল যে আজ তুমি শুধু আমারই নয়, বরং এই মহান মানুষের সেই অসীম বিশ্বাসের কখল করারও চেষ্টা করেছ যিনি তোমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছিলেন। বিকাশ এখন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সে মাটিতে হাঁটু গেড়ে বসে খুব বুড়িভাবে কাঁদতে লাগল। তখনই পুলিশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ের ভেতরে চলে এলেন এবং তারা বিকাশকে হাতকড়া পরিয়ে তাকে অফিসিয়ালি সমস্ত গম্ভীর অপরাধে গ্রেফতার করে নিলেন। ওই সৎ পুলিশ কর্মকর্তা রাহুলের দিকে তাকিয়ে এক অনেক সম্মানজনক এবং গভীর হাসি দিলেন, কারণ রাহুল একাই শহরের সবথেকে বড় দুর্নীতিবাজ নেটওয়ার্ককে পুরোপুরি তছনছ করে দিয়েছিল। বিকাশকে যখন পুলিশ সেখান থেকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিল তখন তার নজর কেবল মাটির দিকে ঝুঁকেছিল এবং তার সমস্ত অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। বিকাশ গ্রেফতার হওয়ার পর রাহুল এক গভীর স্বস্তির নিঃশ্বাস নিল এবং সে অনুরাধাকে ফোন করে এই অনেক বড় এবং ভালো খবরটি দিল যে আমাদের এই দীর্ঘ এবং কঠিন লড়াই এখন শেষ হয়েছে। অনুরাধার চোখেও খুশির জল এসে গেল, কারণ সে এবং রাহুল মিলে এক অত্যন্ত অসম্ভব এবং বিপজ্জনক কাজকে পুরোপুরি সম্ভব করে দেখিয়েছিল এবং ন্যায়ের চমৎকার জয় হয়েছিল। রাহুল তার ওই পুরনো জ্যাকেটটি স্পর্শ করল এবং তার মনে পড়ল কিভাবে এক ছোট ঘটনা তাকে এই মহান গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওই রাতে শহরের ঠান্ডা হাওয়া রাহুলের মুখে এক অনেক মনোরম এবং অদ্ভুত শান্তির গভীর অনুভূতি দিচ্ছিল, যা সে গত কয়েক মাস ধরে একেবারেই অনুভব করেনি। সে বিশাল জানলার কাছে দাঁড়িয়ে পুরো শহরকে এক নতুন দৃষ্টিতে দেখছিল, যেখানে এখন বিকাশের মতো খাতারনাক অপরাধীদের কোনো আতঙ্ক বা কালো ছায়া একেবারেই ছিল না। রাহুলের এখন এই পুরো বিশ্বাস হয়েছিল যে সেই বিশাল সাম্রাজ্যকে খুব ভালো করে সামলাতে পারে এবং একে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পরের দিন সকালের খবরের কাগজগুলোতে রাহুলের বাহাদুরি এবং বিকাশের ভয়ানক দুর্নীতির সমস্ত খবর পুরোপুরি ছেয়েছিল এবং পুরো শহরে রাহুলের নামে অনেক চর্চা হচ্ছিল। কোম্পানির সমস্ত ওই রাতে শহরের ঠান্ডা হাওয়া রাহুলের মুখে এক অনেক মনোরম এবং অদ্ভুত শান্তির গভীর অনুভূতি দিচ্ছিল, যা সে গত কয়েক মাস ধরে একেবারেই অনুভব করেনি। সে বিশাল জানলার কাছে দাঁড়িয়ে পুরো শহরকে এক নতুন দৃষ্টিতে দেখছিল, যেখানে এখন বিকাশের মতো খাতারনাক অপরাধীদের কোনো আতঙ্ক বা কালো ছায়া একেবারেই ছিল না। রাহুলের এখন এই পুরো বিশ্বাস হয়েছিল যে সেই বিশাল সাম্রাজ্যকে খুব ভালো করে সামলাতে পারে এবং একে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পরের দিন সকালের খবরের কাগজগুলোতে রাহুলের বাহাদুরি এবং বিকাশের ভয়ানক দুর্নীতির সমস্ত খবর পুরোপুরি ছেয়েছিল এবং পুরো শহরে রাহুলের নামে অনেক চর্চা হচ্ছিল। কোম্পানির সমস্ত কর্মচারীরা যখন সকালে কার্যালয়ে প্রবেশ করল তখন তাদের মুখে এক নতুন এবং সত্যিকারের খুশি ছিল, কারণ তারা রাহুলকে তাদের আসল এবং অনেক সৎ রক্ষক মানতে শুরু করেছিল।
রাহুল যখন তার প্রধান চেয়ারে বসল তখন সে অনুভব করল যে আসল শক্তি টাকায় নয়, বরং মানুষের ওই সত্যিকারের এবং মজবুত বিশ্বাসের মধ্যে থাকে। রাহুল তার সচিবকে ডেকে তক্ষুনি এক অনেক বড় এবং গুরুত্বপূর্ণ আদেশ দিল যে বিকাশের দ্বারা বের করে দেওয়া ওই সমস্ত সৎ এবং পরিশ্রমী কর্মচারীদের আজই পুরো সম্মানের সাথে কাজে ফিরিয়ে আনা হোক। সে এটাও পরিষ্কার করে দিল যে এখন থেকে কোম্পানিতে কোনো ধরনের কোনো দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না এবং যেই নিয়ম ভাঙবে তাকে তক্ষুনি বের করে দেওয়া হবে। এটি এক নতুন এবং অত্যন্ত চমৎকার সোনালী যুগের এক অনেক মজবুত শুরু ছিল, যা সমস্ত কর্মচারীদের হৃদয়ে এক নতুন আশা ভরে দিয়েছিল। বিকাশকে পুলিশ রাতে গ্রেফতার অবশ্যই করে নিয়েছিল, কিন্তু তার কাছে শহরের সবথেকে দামি এবং চতুর উকিলদের এক অনেক বড় ও শক্তিশালী বাহিনী মজুদ ছিল। সকাল হতেই ওই উকিলরা জজের সামনে অনেক মিথ্যে যুক্তি পেশ করে বিকাশকে কিছু ঘণ্টার মধ্যেই অস্থায়ী জামিনে বাইরে বের করে নিল। বিকাশের অহংকার তখনও পুরোপুরি ভেঙে যায়নি এবং সে কোনো মূল্যেই নিজের হার মানতে তৈরি ছিল না। সে জানত যে আজকের বোর্ড মিটিংই তার শেষ এবং সবথেকে বড় সুযোগ। জামিনে বাইরে আসতেই বিকাশ তার কিছু খাস বিদেশি বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করল এবং তাদের এই ভয়ানক পরিস্থিতির ব্যাপারে নিজের মিথ্যে কাহিনী শোনাল। সে বিনিয়োগকারীদের এটা বিশ্বাস করানোর চেষ্টা করল যে রাহুল কোম্পানির সমস্ত টাকা বরবাদ করছে এবং তাকে তক্ষুনি পদ থেকে সরানো অনেক জরুরি। বিকাশের মিথ্যে কথায় এসে কিছু লোভী বিনিয়োগকারী তাকে নিজের পূর্ণ সমর্থন দেওয়ার এক পাকাপোক্ত ওয়াদা করে নিল, যার ফলে বিকাশের মনোবল আরও বেশি বেড়ে গেল। যখন বিকাশ নিজের ছেঁড়া কলার আর উস্কোখুস্কো চুলের সাথে হরিপদ গ্রুপের সদর দফতরে আবার দাখিল হল, তো সমস্ত কর্মচারী তাকে খুব অবাক হয়ে দেখতে লাগল। বিকাশ নিজের চোখে সেই পুরনো রাগ আর ঘৃণা ভরে নিল এবং সরাসরি সেই বিশাল কনফারেন্স রুমের দিকে দ্রুত এগোতে লাগল। সে নিজের দুর্নীতিবাদ সাথীদের আগেই গোপন বার্তা পাঠিয়ে দিয়েছিল যে তারা মিটিংয়ে যেন তাকে পূর্ণ সমর্থন করে। তার পুরো বিশ্বাস ছিল যে সে রাহুলকে ফাঁসিয়ে তাকে চিরকালের জন্য চেয়ার থেকে নিচে ফেলে দেবে। অন্যদিকে রাহুল আর অনুরাধা এই আসন্ন ভয়ানক তুফানের জন্য নিজেদের খুব মজবুতভাবে তৈরি করছিল, কারণ তারা জানত যে বিকাশ হার মানবে না। অনুরাধা সারা রাত জেগে সমস্ত ডিজিটাল প্রমাণ আর ব্যাংক স্টেটমেন্টগুলো একটি খুব সুরক্ষিত সার্ভারে কপি করে নিয়েছিল, যাতে বিকাশ সেগুলো মুছে না ফেলতে পারে। রাহুল নিজের কিছু ভরসাযোগ্য উকিলদের সাথেও লম্বা আলোচনা করে নিয়েছিল, যাতে সে বিকাশের প্রতিটি আইনি চালের তক্ষুনি এবং খুব নিখুঁত জবাব দিতে পারে। বিশাল বোর্ডরুমে কোম্পানির সমস্ত অংশীদার এবং পদস্থ কর্মকর্তারা খুব গম্ভীর ভঙ্গিতে নিজের নিজের চেয়ারে বসেছিলেন এবং বাতাসে ভারী উত্তেজনা ছিল। রাহুল প্রধান সভাপতির চেয়ারে একদম শান্ত আর স্থির বসেছিল, যেন সে কোনো খুব গভীর ধ্যানে আছে আর তার দুনিয়ার কোনো পরোয়া নেই। তার ডানদিকে অনুরাধার কাছে সেই সমস্ত প্রমাণের একটি খুব বড় আর ভারী ফাইল মজুদ ছিল, যা তারা দুজনে মিলে খুঁজেছিল। সবাই বিকাশের আশারই অপেক্ষা করছিল। হঠাৎ ঘরের প্রধান ভারী দরজা এক জোরদার ধমাকার সাথে খুলে গেল এবং বিকাশ এক পাগল সিংহের মতো গর্জন করতে করতে ভেতরে প্রবেশ করল, যাতে সমস্ত কর্মকর্তারা চমকে গেলেন। সে সরাসরি রাহুলের দিকে আঙুল তুলল এবং খুব চড়া সুরে চিৎকার করে বলল যে এই লোকটা একটা অনেক বড় ধোঁকাবাজ আর একটা বিপজ্জনক অপরাধী। বিকাশ অভিযোগ করল যে রাহুল পুলিশকে ঘুষ দিয়ে তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর এক খুব ঘৃণ্য আর নীচ ষড়যন্ত্র করেছে। ঘরে বসে থাকা বিকাশের দলবল তাকে সমর্থন করল। বিকাশ নিজের কথায় এগিয়ে নিয়ে বলল যে হরিপদজির উইল পুরোপুরি জাল আর এই অশিক্ষিত লোকটা তাকে ধোঁকা দিয়ে বানিয়েছে। সে বোর্ডের সমস্ত সদস্যদের কাছে আপিল করল যে তারা যেন তক্ষুনি এক জরুরি ভোট গ্রহণ করে আর রাহুলকে এই সভাপতির পদ থেকে চিরকালের জন্য বাইরের রাস্তা দেখিয়ে দেয়। বিকাশের কিছু দুর্নীতিবাজ আর লোভী সাথীরা তক্ষুনি নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে টেবিল চাপড়াল আর বিকাশের এই অহেতুক প্রস্তাবের খুব জোরে সোরে খোলা সমর্থন করা শুরু করে দিল। রাহুল বিকাশের এই পুরো নাটকটি খুব শান্তভাবে দেখল, আর তার মুখে বিন্দুমাত্র ঘাবড়ানো বা ভয়ের কোনো সংকেত ছিল না, যা বিকাশকে ডরাচ্ছিল। সে অনুরাধাকে এক হালকা ইশারা করল আর অনুরাধা সেই ভারী ফাইলটি টেবিলের ঠিক মাঝখানে সমস্ত সদস্যদের সামনে খুব জোরে আছাড় দিল। রাহুল নিজের জায়গা থেকে দাঁড়িয়ে খুব ঠান্ডা আর কঠোর গলায় বলল যে ভোট তো নিশ্চয়ই হবে, কিন্তু তা আমার বিরুদ্ধে নয়, বরং এই সমস্ত গাদ্দারদের বিরুদ্ধে হবে। রাহুল একটি রিমোট তুলল আর সামনে থাকা বিশাল স্ক্রিনটি চালু করে দিল, যার উপর বিকাশের কালো কীর্তিগুলোর সমস্ত পাকা প্রমাণ একে একে সামনে আসতে লাগল। স্ক্রিনে সেই সমস্ত ব্যাংক স্টেটমেন্ট জলজল করছিল, যা বিকাশ শেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাঠিয়েছিল এবং যেগুলোর পুরো তথ্য অনুরাধা অনেক পরিশ্রম করে বের করেছিল। এই সব দেখে বিকাশের মুখের রং পুরোপুরি উড়ে গেল আর তার কপালে ঠান্ডা ঘামের বড় বড় ফোঁটা স্পষ্টভাবে দেখা যেতে লাগল। ঘরে গভীর আর ভয়ানক নীরবতা ছেয়ে গেল। তখনই রাহুল আরও একটি বোতাম টিপল, আর ঘরের চমৎকার স্পিকারগুলোতে
এক খুব পরিচিত আর ডারাওনি আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, যা আর কারণ নয় বরং খোদ বিকাশের ছিল। এই অডিও রেকর্ডিংয়ে বিকাশ নিজের সবথেকে বিপজ্জনক গুন্ডা ন্যাঙ্গাকে এই কঠোর আদেশ দিচ্ছিল যে রাহুলকে হত্যা করা হোক আর তার লাশের কোনো সূত্র যেন না পাওয়া যায়। এই খপনাক রেকর্ডিং শোনা মাত্রই বিকাশের সেই সমস্ত দুর্নীতিবাজ সাথীরাও বুড়িভাবে ভয় পেয়ে গেল, যারা কিছুক্ষণ আগে পর্যন্ত তাকে খুব জোরে সোরে সমর্থন করছিল। বিকাশের সাথীরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এখন বিকাশের খেলা চিরকালের জন্য খতম হয়ে গিয়েছে আর সে কখনোই ফিরে আসতে পারবে না। নিজের প্রাণ আর ইজ্জত বাঁচানোর লোভে সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা বিকাশের থেকে তক্ষণই দূরত্ব তৈরি করে নিল আর রাহুলের সামনে নিজেদের মাথা নিচু করে দিল। তারা সবাই এক সুরে বলতে লাগল যে তারা বিকাশের এই খপনাক আর নোংরা ষড়যন্ত্রের ব্যাপারে আগে থেকে একেবারেই কিছু জানত না আর তারা পুরোপুরি বেকুস এবং নির্দোষ। কিন্তু রাহুল কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, আর সে এই সমস্ত গাদ্দারদের আসল আর নোংরা চেহারাগুলো খুব ভালো করেই চিনে ফেলেছিল, তাই সে তাদের ক্ষমা করল না। সে স্ক্রিনে আরও একটি নতুন ফোল্ডার খুলল, যাতে সেই সমস্ত কর্মকর্তাদের নাম আর তাদের খাওয়া ভারী ঘুষের পুরো পাকা রেকর্ড খুব স্পষ্টভাবে লেখা ছিল। রাহুল অত্যন্ত কঠোর আর ভয়ানক গলায় বলল যে এই কোম্পানিতে এখন কোনো গাদ্দার আর দুর্নীতিবাজ মানুষের জন্য কোনো জায়গাই আর অবশিষ্ট নেই। তারা সবাই কাঁপতে লাগল। তখনই মিটিং রুমের দরজা আরও একবার খুব শান্তভাবে খুলে গেল, আর কালুর সাথে শহরের সেই সবথেকে বড় আর বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ড ডন লিমগা ভেতরে এলো। নেঙ্গার মুখে অনেক গভীর ক্ষত ছিল, আর সে রাহুলের কাছে নিজের প্রাণের ভিক্ষা চাইতে চাইতে বিকাশের বিরুদ্ধে সমস্ত সত্যি উগরে দেওয়ার জন্য সেখানে পুরোপুরি তৈরি ছিল। নেঙ্গা সমস্ত কর্মকর্তাদের সামনে বিকাশের সেই সমস্ত বিপজ্জনক ষড়যন্ত্রের পর্দাফাঁস করেল, যাতে সে কোম্পানির টাকা দিয়ে অবৈধ অস্ত্রের এক অনেক বড় আর গভীর পাচার করেছিল। বিকাশের এখন এটা পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার বাঁচার আর কোনো পথ বা কোনো ছোট আশাও একেবারেই বাকি নেই। সে হঠাৎ নিজের জায়গা থেকে এক বিপজ্জনক লাফ দিল আর ঘরের সেই বিশাল কাঁচের জানলা ভেঙে বাইরে পালানোর এক হতাশাজনক চেষ্টা করল। কিন্তু কালু তাকে হাওয়ায় খুব মজবুতভাবে ধরে নিল এবং তাকে হিড়হিড় করে টেনে আবার রাহুলের পায়ে খুব বুড়িভাবে লাছাড় খেল, যাতে বিকাশের নাক দিয়ে রক্ত ঝরতে লাগল। ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে শহরের পুলিশ কমিশনার নিজের এক অনেক বড় আর ভারী টিমের সাথে সেই চমৎকার বোর্ডরুমে খুব দ্রুত দাখিল হলেন। কমিশনার রাহুলকে এক সম্মানজনক স্যালিউট করলেন এবং বিকাশের দিকে এগিয়ে গিয়ে তার হাতে সেই লোহার হাতকড়া খুব শক্তভাবে পরিয়ে দিলেন, যাতে খটাং করে আওয়াজ হল। পুলিশ সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও একে একে গ্রেফতার করে নিল, যাদের নাম রাহুল সেই বড় স্ক্রিনে স্পষ্টভাবে বিখিয়েছিল। এটি রাহুলের এক চমৎকার জয় ছিল। বিকাশকে যখন পুলিশরা টেনে বাইরে নিয়ে যাচ্ছিল, তো সে ঘুরে রাহুলকে দেখল আর নিজের হার মানতে না পেরে খুব জোরে চিৎকার করল। বিকাশ বলল যে তুমি একটা সাধারণ ভিখারি, আর তুমি এই এত বড় সাম্রাজ্যকে কখনোই ঠিক করে চালাতে পারবে না, আর এই কোম্পানি জলদিই পুরোপুরি ডুবে যাবে। রাহুল নিজের জায়গা থেকে না নড়ে খুব শান্তভাবে জবাব দিল যে এই কোম্পানি এখন সেই মানুষদের রক্ত জল করা ঘামে চলবে, যারা সততা আর পরিশ্রম দিয়ে নিজের কাজ করে। ঘর থেকে বিকাশ আর তার সমস্ত দুর্নীতিবাদ সাথীদের বাইরে যেতেই সেই বিশাল বোর্ডরুমে এক খুব অদ্ভুত আর স্বস্তি দেওয়া গভীর শান্তি পুরোপুরি ছেয়ে গেল। যে গুটিকতক সৎকর্মকর্তা সেখানে বেঁচেছিলেন, তারা রাহুলের এই বেমিসাল বাহাদুরি আর তেজ মেধার খুব মন থেকে আর খোলা মনে প্রশংসা করতে শুরু করে দিলেন। রাহুল তাদের সবাইকে শান্ত হবার ইশারা করল আর নিজের প্রধান চেয়ারে খুব গর্ব আর দায়িত্বের সাথে বসে পড়ল, কারণ আসল কাজ তো এখন শুরু হতে চলেছিল। রাহুল বেঁচে থাকা সমস্ত সদস্যদের সম্বোধন করে বলল যে হরিপদজির স্বপ্ন একটি এমন মজবুত সাম্রাজ্য বানানো ছিল, যা শুধু মুনাফার জন্য নয় বরং সমাজের মঙ্গলের জন্যও কাজ করবে। সে এটা পরিষ্কার করে দিল যে এখন থেকে কোম্পানির প্রতিটি প্রজেক্টে পুরোপুরি স্বচ্ছতা থাকবে, আর কোনো গরিব বা অসহায় ব্যক্তির জমি কখনোই জোর করে ছিনিয়ে নেওয়া হবে না। সমস্ত কর্মকর্তারা দাঁড়িয়ে রাহুলের এই মহান আর চমৎকার সিদ্ধান্তের খুব জোরে তালি বাজিয়ে স্বাগত জানালেন, আর তাকে নিজের নেতা মেনে নিলেন। মিটিংয়ের তক্ষুনি পরে রাহুল অনুরাধাকে কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করে দিল, কারণ সে এই পুরো বিপজ্জনক লড়াইয়ে নিজের পুরো আনুগত্য আর তেজমেধার খুব চমৎকার প্রদর্শন করেছিল। অনুরাধার চোখে খুশির জল এসে গেল, আর সে রাহুলকে ভরসা দিল যে সে এই নতুন আর বড় দায়িত্বটি পুরো সততার সাথে পালন করবে। কালুকেও রাহুল কোম্পানির প্রধান নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ ইনচার্জ বানিয়ে দিল,
যাতে কোনো বাইরের গুন্ডা বা অপরাধী কোম্পানির ক্ষতি না করতে পারে। পরের কয়েক সপ্তাহে রাহুল কোম্পানির কাজ করার ধরন পুরোপুরি বদলে দিল, আর সেই সমস্ত কৃষক ও ছোট ব্যবসায়ীদের তাদের জমিগুলো ফিরিয়ে দিল, যা বিকাশ হাতিয়ে নিয়েছিল। এই একটি মহান পদক্ষেপ রাহুলকে পুরো শহরে এক নায়ক বানিয়ে দিল, আর লোক তাকে হরিপদ সেনের আসল আর সবথেকে সত্যিকারের উত্তরাধিকারী মানতে লাগল। মিডিয়াতেও রাহুলের সততা আর তার এই সাহসী সিদ্ধান্তগুলোর খুব জমিয়ে প্রশংসা হতে লাগল, যাতে কোম্পানির শেয়ার আকাশ ছুঁতে লাগল আর মুনাফা বেড়ে গেল। অন্যদিকে শহরের এক অনেক বড় আর বিশেষ আদালতে বিকাশ আর তার সেই সমস্ত দুর্নীতিবাদ সাথীদের ওপর খুব দ্রুত মামলা চালানো হচ্ছিল, আর সমস্ত পাকা প্রমাণ তাদের বিরুদ্ধে ছিল। রাহুল নিজে আদালতে গিয়ে এক খুব মজবুত সাক্ষী হিসেবে নিজের সমস্ত জবানবন্দি দিল, আর বিকাশের দ্বারা রচা প্রতিটি বিপজ্জনক খেলার পুরো পর্দাফাঁস করে দিল। জজ সমস্ত প্রমাণগুলো খুব গভীরভাবে দেখলেন এবং এটা পরিষ্কার করে দিলেন যে এই অপরাধীদের কোনো দয়া বা ক্ষমা একেবারেই মিলবে না। আদালত নিজের চূড়ান্ত আর সবথেকে বড় রায় শুনিয়ে বিকাশকে জালিয়াতি, হত্যার চেষ্টা আর ভয়ঙ্কর দুর্নীতির গম্ভীর অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের খুব কড়া সাজা শুনিয়ে দিল, যাতে বিকাশ সেখানেই মাটিতে পড়ে গেল। তার সাথীদেরও দীর্ঘ জেলের সাজা মিলল, আর তাদের দ্বারা কামানো সমস্ত অবৈধ সম্পত্তি সরকার পুরোপুরি বাজেয়াপ্ত করে নিল, যাতে গরিবদের সাহায্য করা যেতে পারে। এটি শহরের ইতিহাসে এক অনেক বড় দিন ছিল, যখন এক অনেক শক্তিশালী মন্দের পুরোপুরি অন্ত হয়ে গিয়েছিল। সাজা শোনানোর কিছুদিন পর রাহুল বিকাশের সাথে দেখা করার জন্য শহরের সেই কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করল, যেখানে সে একটি খুব ছোট আর অন্ধকার কুঠুরিতে বন্দী ছিল। বিকাশ এখন আগের মতো দেখাচ্ছিল না, আর তার মুখের সেই সমস্ত পুরনো চমক আর সমস্ত অহংকার চিরকালের জন্য পুরোপুরি খতম হয়ে গিয়েছিল, এবং সে এক অসহায় কয়েদি হয়ে গিয়েছিল। রাহুল জেলের মজবুত লোহার সদাকার বাইরে দাঁড়িয়ে বিকাশকে খুব শান্তভাবে দেখল আর এক গভীর নিঃশ্বাস নিল। বিকাশ রাহুলকে দেখে নিজের নজর লজ্জায় নিচে নামিয়ে নিল, কারণ এখন তার কাছে বলার জন্য বা নিজের কোনো ভুলকে সঠিক প্রমাণ করার জন্য কোনো শব্দই একেবারেই বাকি ছিল না। রাহুল খুব শান্ত গলায় বলল যে, আমি তোমার থেকে তোমার এই সমস্ত দৌলত ছিনিয়ে নিইনি, বরং তুমি নিজেরই লোভ আর নিজেরই অহংকারের কারণে নিজের এই সমস্ত সাম্রাজ্য নিজে ধ্বংস করেছ। হরিপদজি তোমাকে সব দিয়েছিল, কিন্তু তুমি একজন ভালো মানুষ হতে পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হলে। বিকাশ জেলের সেই ঠান্ডা মেঝেতে বসে ডুকরে কাঁদতে লাগল, আর তার নিজের সেই ভয়ানক আর নীচ কাজগুলোর ওপর প্রথমবার অনেক গভীর অনুশোচনা হতে শুরু করেছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। রাহুল কোনো আর শব্দ না বলে সেখান থেকে তক্ষণই ফিরে এলো, কারণ সে এখন নিজের এই পুরনো আর কালো অতীতকে চিরকালের জন্য পেছনে ফেলে এক নতুন আর ভালো শুরু করতে চেয়েছিল। বাইরের টাটকা হাওয়া রাহুলকে এটা উপলব্ধি করালো যে সে তার সেই মহান কথা পুরোপুরি পালন করে দিয়েছে। জেল থেকে বাইরে আসার পর রাহুল নিজের চমৎকার গাড়িতে বসে সরাসরি নিজের সেই পুরনো আর জরাজীর্ণ বস্তির দিকে গেল, যেখানে গরিব লোকরা তার সবথেকে কঠিন সময়ে অনেক বড় সাহায্য করেছিল। বস্তির লোকরা রাহুলকে নিজের সেই দামি গাড়িতে দেখে খুব খুশি হল, আর তারা তাদের সেই সত্যিকারের আর বাহাদুর নায়কের খুব জোরে সোরে আর মন থেকে স্বাগত জানাল। রাহুল সেই সমস্ত মানুষদের জড়িয়ে ধরল আর তাদের এই মজবুত ভরসা দিল যে সে তাদের কখনোই ভুলে যাবে না আর তাদের সব সময় সাহায্য করবে। বস্তির বয়স্করা রাহুলের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আর বললেন যে তাদের সব সময় এটা পুরো বিশ্বাস ছিল যে রাহুল একদিন অনেক বড় মানুষ নিশ্চয়ই হবে। রাহুল সেই মুরব্বীদের সামনে সম্মানের সাথে নিজের মাথা নত করল এবং বলল যে এই সব কেবল আপনাদের সবার সত্যিকারের প্রার্থনা এবং হরিপদজির আশীর্বাদেরই ফল। সে কালুকে কঠোর নির্দেশ দিল যে বস্তির প্রতিটি যুবককে তাদের যোগ্যতা অনুযায়ী কোম্পানিতে তক্ষুনি ভালো চাকরি দেওয়া হোক। রাহুল সেই দিনই একটি অনেক বড় এবং ঐতিহাসিক ঘোষণা করল যে হরিপদ গ্রুপ এখন এই পুরো বস্তিটিকে একটি অত্যন্ত চমৎকার এবং আধুনিক নগর পরিকল্পনায় বদলে দেওয়ার জন্য সমস্ত টাকা বিনিয়োগ করবে। প্রতিটি গরিব পরিবারকে একটি পাকা এবং নিরাপদ ঘর একদম বিনামূল্যে দেওয়া হবে এবং বাচ্চাদের জন্য একটি অনেক বড় ও চমৎকার স্কুলও বানানো হবে, যেখানে সমস্ত আধুনিক সুবিধা মজুদ থাকবে। এই খবর শুনে বস্তির সমস্ত মানুষের চোখ থেকে খুশির জল ছলছল করে উঠল এবং তারা রাহুলকে 2 হাত ভরে দোয়া দিল, কারণ তাদের জীবন বদলে গিয়েছিল। রাহুলের এই মহান সিদ্ধান্তের খবর পুরো শহরে দাও দাও আগুনের মতো খুব দ্রুত ছড়িয়ে পড়ল এবং প্রত্যেকেই এই নতুন তরুণ সভাপতির প্রাণ খুলে প্রশংসা করতে লাগল। অনেক বড় বড় সংবাদপত্র এবং টিভি চ্যানেল রাহুলের খুব চমৎকার ইন্টারভিউ নিল, যেখানে রাহুল তার সাফল্যের সমস্ত কৃতিত্ব হরিপদজি এবং তার সেই সমস্ত অনুগত সাথীদের দিল।
এটি রাহুলের জীবনের সবথেকে বড় এবং সবথেকে খুশিতে ভরা একটি অত্যন্ত স্মরণীয় ও চমৎকার দিন ছিল, যা সে কখনো ভুলতে পারত না। সন্ধ্যায় যখন রাহুল নিজের সদর দফতরে ফিরে এলো, সে নিজের মেঝে রাখা মহান হরিপদ সেনের ছবিটিকে খুব শ্রদ্ধাভরে স্পর্শ করল এবং তার মনে হল যেন সেই ছবি সত্যি সত্যি হাসছে। রাহুলের এই দীর্ঘ এবং বিপজ্জনক সফর একজন বেকার ও ক্ষুধার্ত যুবক থেকে শুরু হয়ে আজ একটি শক্তিশালী ও মহান সাম্রাজ্যের সবথেকে সফল সভাপতি হিসেবে বদলে গিয়েছিল। সে নিজের জীবন থেকে এই বড় শিক্ষাটি পেয়েছিল যে মানুষের আসল দাম তার দামি পোশাকে নয়, বরং তার মজবুত সংকল্পের মধ্যে থাকে। সেই রাতে রাহুর ঘরের জানলা দিয়ে ঝলমল করতে থাকা শহরটিকে আবার খুব মন দিয়ে দেখল এবং এখন তার কোনো ভয় বা ঘাবড়ানো একেবারেই অনুভূত হচ্ছিল না। সে জানত যে সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই আসবে, কিন্তু এখন সে প্রতিটি তুফানের মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি ছিল এবং তার সাথে সত্য মানুষের এক ফৌজ ছিল। হরিপদ গ্রুপ এখন কেবল একটি বাণিজ্যিক কোম্পানি রয়ে যায়নি, বরং এটি মানুষের অসীম বিশ্বাসের একটি মহাপ্রতীকে পরিণত হয়েছিল। রাহুল নিজের কম্পিউটার বন্ধ করল এবং স্বস্তির নিঃশ্বাস নিল, কারণ কাল থেকে একটি নতুন এবং চমৎকার দিন শুরু হতে চলেছিল, যাতে তাকে অনেক বড় বড় কাজ করতে হবে। সে তার পুরনো ছেঁড়া জুতোজোড়া, যা সে কাচের বাক্সে সুরক্ষিত রেখেছিল, খুব মায়া নিয়ে দেখল, যাতে সে নিজের আসল শিকড়কে কখনো না ভুলে যায় এবং মাটির সাথে যুক্ত থাকে। এই গল্প কেবল একটি বাণিজ্যিক সাম্রাজ্য জয় করার ছিল না, বরং এটি মন্দের ওপর ভালোর এবং অন্যায়ের ওপর ন্যায়ের একটি মহান ও ঐতিহাসিক জয় ছিল। বিকাশ এখন শহরের সবথেকে সুরক্ষিত জেলের একটি ছোট এবং অন্ধকার কোঠরিতে নিজের লোভ এবং চরম অহংকারের ভয়ানক সাজা ভোগ করছিল। তার কাছে এখন না ছিল দামি মদ আর না ছিল সেই মিথ্যে বন্ধুরা যারা সব সময় তার প্রশংসার পঞ্চমুখ থাকত। সে দিন রাত নিজের করা নোংরা এবং ভয়ানক অপরাধগুলোর ওপর বুড়িভাবে কাঁদত, কিন্তু এখন তার কথা শোনার মতো সেখানে কেউ ছিল না। সে এখন এটা বুঝতে পেরেছিল যে সত্যকে টাকা দিয়ে কখনো কেনা যায় না। অন্যদিকে রাহুল হরিপদ গ্রুপের পুরো কাঠামোকে খুব কঠোরতা এবং পূর্ণ সততার সাথে পরিষ্কার করার এক অনেক বড় অভিযান শুরু করে দিয়েছিল। সে সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিরকালের জন্য বের করে দিল, যারা বিকাশের সেই নোংরা এবং খপনাক চালগুলোতে তাকে পুরোপুরি সঙ্গী দিত। তাদের জায়গায় রাহুল এমন তরুণ এবং পরিশ্রমী মানুষদের চাকরি দিল, যারা নিজেদের যোগ্যতার দমে বড় কিছু করতে চেয়েছিল। কোম্পানির পুরো পরিবেশ এখন আগের থেকে অনেক বেশি ইতিবাচক এবং খুব নিরাপদ মনে হতে লাগল। অনুরাধা এখন কোম্পানির সবথেকে বড় কর্মকর্তা হয়ে গিয়েছিল এবং সে রাহুলের প্রতিটি চমৎকার ও বড় প্রজেক্টকে খুব নিপুণভাবে সামলাচ্ছিল। কালু নিরাপত্তার পুরো দায়িত্ব নিজের মজবুত কাঁধে তুলে নিয়েছিল এবং এখন কোনো বাইরের অপরাধী কোম্পানির দিকে চোখ তুলে তাকানোর সাহস একেবারেই করতে পারত না। এই দুই সত্য ও অনুগত সাথীর সাহায্যে রাহুলের সমস্ত কাজ অনেক সহজ এবং পুরোপুরি মানসিক চাপ মুক্ত হয়ে গিয়েছিল। এই ত্রয়ী এখন ব্যবসার দুনিয়ায় এক অনেক বড় উদাহরণ হয়ে গিয়েছিল। রাহুল হরিপদ গ্রুপের পুরনো বাণিজ্যিক নীতিগুলো পুরোপুরি বদলে দিল এবং মুনাফার থেকে বেশি মানবতা ও সমাজের মঙ্গলকে সবকিছুর ওপরে রাখার সিদ্ধান্ত নিল। সে এই কড়া নিয়ম বানিয়ে দিল যে কোম্পানির কোনো নতুন প্রজেক্ট গরিবদের ঘর ভেঙে বা তাদের জমি জোর করে ছিনিয়ে নিয়ে একেবারেই বানানো হবে না। এর বদলে কোম্পানির সেই গরিব বস্তিগুলোর উন্নয়নের জন্য প্রচুর টাকা বিনিয়োগ করা শুরু করল, যাতে তারাও একটি ভালো এবং নিরাপদ জীবন পেতে পারে। এই সিদ্ধান্ত রাহুলের সেই পুরনো এবং কঠিন অতীতের এক অনেক বড় পরিণাম ছিল। রাহুলের সবথেকে বড় এবং ঐতিহাসিক পরিকল্পনা ছিল শহরের বাইরে একটি অনেক বড় এবং আধুনিক হাসপাতাল বানানোর, যেখানে প্রতিটি গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা হতে পারে। এই মহান কাজের জন্য সে নিজের ব্যক্তিগত সম্পত্তির একটি অনেক বড় অংশ খুশি মনে দান করে দিল, যাতে কোনো রোগীকে টাকার অভাবে প্রাণ না হারাতে হয়। হাসপাতালের সাথেই সে বাচ্চাদের জন্য একটি চমৎকার এবং অনেক বড় স্কুলও খুলল, যেখানে উন্নত শিক্ষা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হতো। মানুষ রাহুলকে এখন ভগবান মানতে শুরু করেছিল। অনেক লোভী এবং পুরনো বিনিয়োগকারীদের এই ভয় পাচ্ছিল যে রাহুলের এই দানধানের কাজের ফলে কোম্পানি পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে এবং সমস্ত মুনাফা শেষ হয়ে যাবে। কিন্তু রাহুলের এই রণকৌশল এতটাই চমৎকার ও দূরদর্শী ছিল যে কোম্পানির পণ্য এবং বাড়ি বিক্রির হার বাজারে কয়েক গুণ বেশি দ্রুত গতিতে বাড়তে লাগল। সাধারণ মানুষ হরিপদ গ্রুপের বানানো বাড়িগুলো খুব খুশি মনে এবং পূর্ণ বিশ্বাসের সাথে কিনছিল, কারণ তারা রাহুলের সেই মহান ও নিষ্কলঙ্ক সততায় গভীরভাবে প্রভাবিত হয়েছিল। পুরো দেশের সংবাদপত্র এবং বড় বড় নিউজ চ্যানেলগুলোতে রাহুলের এই চমৎকার সাফল্য এবং তার উদারতার খবর প্রতিদিন অত্যন্ত গুরুত্বের সাথে দেখানো হতে লাগল।
সে এখন কেবল একজন অনেক বড় অরবপতি ছিল না, বরং পুরো দেশের লক্ষ লক্ষ যুবকদের জন্য এক অনেক মহান এবং সবথেকে বড় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় রাহুলকে তাদের ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য একজন প্রধান ও অত্যন্ত সম্মানজনক অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে শুরু করেছিল। রাহুল সবসময় তার ভাষণগুলোতে সেই জ্বলন্ত গাড়ির কথা বারবার উল্লেখ করত। রাহুল নিজের চমৎকার কার্যালয়ে বসে প্রায়ই স্বর্গীয় হরিপদ সেনের সেই বড় ছবিটিকে খুব মায়া এবং গভীর সম্মানের সাথে দেখত, যা মেঝে রাখা ছিল। সে মনে মনে সেই মহান মুরব্বির কাছে সবসময় এই ওয়াদা করত যে সে তার বানানো এই বিশাল সাম্রাজ্যের ওপর কখনো কোনো কালিমা একেবারেই লাগতে দেবে না। রাহুলের আজও সেই ভয়ানক এবং ঠান্ডা সকালের কথা খুব ভালো করে মনে ছিল, যখন সে কিছু না ভেবেই সেই জ্বলন্ত গাড়িতে ঝাঁপ দিয়েছিল। সে এই কথা পুরোপুরি বুঝতে পেরেছিল যে এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে করা কোনো ভালো কাজ কখনো বৃথা বা বেকার যায় না। যদি সে সেই দিন কেবল নিজের দুঃখ এবং নিজের চরম বেকারত্বের কথা ভেবে সেই কিনারে দাঁড়িয়ে থাকত, তবে আজ এই পুরো পৃথিবী তার পায়ে কখনো থাকত না। সেই একটি ছোট কিন্তু অত্যন্ত সাহসী সিদ্ধান্ত কেবল আগুনে আটকে পড়া মানুষের প্রাণই বাঁচায়নি, বরং খোদ রাহুলের পুরো জীবনকে চিরকালের জন্য একজন রাজকীয় ব্যক্তিত্বে বদলে দিয়েছিল। একদিন রাহুল নিজের সমস্ত নিরাপত্তারক্ষীদের কার্যালয়ে রেখে নিজের পুরনো গাড়িতে করে শহরের সেই পুরনো ও সরু বস্তির দিকে বেরিয়ে পড়ল। সে দেখতে চেয়েছিল যে কোম্পানির দ্বারা বানানো নতুন বাড়িগুলোর কাজ কতটা দ্রুত এবং ভালো গুণমানের সাথে সেখানে চলছে। বস্তির মানুষ তাকে কোনো নিরাপত্তা ছাড়াই হঠাৎ নিজেদের মাঝে দেখে খুব অবাক এবং খুশিতে পুরোপুরি পাগল হয়ে গেল। তারা তাদের সেই মহান এবং সত্য মসিহার খুব জোরদার স্বাগত জানাল এবং রাহুল সেখানে বাথেরের সাথে মাটিতে বসে পড়ল। সেখানে সে তার সেই সমস্ত পুরনো বন্ধু এবং কালুর সেই সাথীদের সাথে খুব মায়াভরে দেখা করল, যারা সেই রক্তক্ষয়ী ও ভয়ানক রাতে তাকে পুরোপুরি সঙ্গ দিয়েছিল। রাহুল তাদের সবাইকে তাদের চমৎকার কাজের জন্য অনেক ধন্যবাদ জানাল এবং তাদের বিশ্বাস দিল যে তারা সব সময় হরিপদ গ্রুপের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকবে। সেই মানুষগুলোর চোখে রাহুলের জন্য যে সত্যিকারের ভালোবাসা এবং গভীর সম্মান ছিল, তা যে কোনো ধনসম্পদের থেকে অনেক বেশি দামি ছিল। রাহুলের মন পুরোপুরি ভরে এলো। কিছু মাস পর যখন কোম্পানির সমস্ত বড় প্রজেক্ট পুরোপুরি সফল হয়ে গেল এবং চারদিকে শান্তি ছেয়ে গেল, তখন রাহুল একটি খুব বিশেষ এবং ব্যক্তিগত যাত্রা করার সিদ্ধান্ত নিল। সে অনুরাধাকে কোম্পানির সমস্ত কাজকর্ম কিছুদিনের জন্য সঁপে দিল এবং সাধারণ পোশাক পরে শহর থেকে বাইরে সেই জায়গার দিকে বেরিয়ে পড়ল। এটি সেই জায়গাই ছিল যেখান থেকে এই পুরো অদ্ভুত কাহিনী শুরু হয়েছিল এবং যা তার জীবনের সবথেকে বড় মোড় হিসেবে প্রমাণিত হয়েছিল। রাহুল খুব শান্ত ছিল। রাহুল নিজের গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সেই ব্যস্ত হাইওয়ের সেই শান্ত ধারের দিকে এগোল, যেখানে সে প্রথমবার হরিপদজিকে জ্বলন্ত গাড়িতে আটকে পড়তে দেখেছিল। আজ রাস্তার ট্রাফিক অনেক শান্ত এবং মধুর ছিল এবং গাড়ির আওয়াজ তীরের পাথরে ধাক্কা খেয়ে এক জাদুকরী সঙ্গীত তৈরি করছিল। ঠান্ডা এবং টাটকা হাওয়া রাহুলের মুখ ছুঁয়ে যাচ্ছিল এবং তার মনের সমস্ত উত্তেজনা ও ক্লান্তি দূর করে দিচ্ছিল। সে সেখানেই বালির ওপর বসে পড়ল। হাইওয়ের বিশাল এবং শান্ত দৃশ্যের দিকে তাকাতেই রাহুলের চোখের সামনে তার সেই সমস্ত পুরনো ও খপনাক দিনগুলো একটি ভয়ানক সিনেমার মতো খুব দ্রুত ঘুরতে লাগল। সেই বেকার এবং ক্ষুধার্ত ছেলেটি, যে নিজের আগামীকালের খাবারের জন্যও হাহাকার করত, আজ পুরো দেশের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী স্টিল সম্রাট হয়ে উঠেছিল। এই সফর একেবারেই সহজ ছিল না, কারণ এতে মৃত্যুর ভয়ানক ভয় এবং বিকাশের মতো খাতারনাক শত্রুদের অনেক অনেক নোংরা ষড়যন্ত্র পুরোপুরি জড়িয়েছিল। কিন্তু সে হার মানেনি। রাহুল নিজের 2 হাত জোর করল এবং সেই হাইওয়ের সামনে নিজের মাথা অত্যন্ত গভীর সম্মান ও সত্যিকারের শ্রদ্ধার সাথে নত করল, কারণ এই জায়গায় তাকে এই নতুন জীবন দিয়েছিল। সে অনুভব করল যে এই রাস্তা কেবল যানবাহনের পথ নয়, বরং এটি এক অনেক মহান শক্তি যা ভালো মানুষদের সব সময় সাহায্য করে। হাইওয়ের সেই আলোর মধ্যে সে আজও হরিপদ সেনের সেই শান্ত এবং হাস্যোজ্জ্বল ছবি পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছিল, যা তাকে নিজের ভরপুর আশীর্বাদ দিচ্ছিল। সে পাশেই বসে থাকা এক গরিব ফুলওয়ালার কাছ থেকে কিছু টাটকা এবং অত্যন্ত সুন্দর লাল গোলাপ ফুল কিনল এবং সেগুলোকে খুব মায়াভরে সেই হাইওয়ের ধারের বালিতে রেখে দিল। সেই লাল ফুলগুলো হাওয়ার সাথে খুব চমৎকারভাবে নাচতে নাচতে দূর পর্যন্ত ভেসে চলে গেল, যেন সেগুলো রাহুলের সেই সত্যিকারের ধন্যবাদ সেই মহান আত্মা পর্যন্ত পৌঁছে দিচ্ছে।
রাহুলের চোখে খুশি এবং শান্তির কিছু উষ্ণ অশ্রু এসে গেল, যা তার গাল বেয়ে সেই পুরনো বালিতে পুরোপুরি মিশে গেল। সেখানে বসে রাহুল এটা খুব ভালো করে বুঝতে পারল যে আসল দৌলত সিন্ধুকে বন্দি কোটি কোটি টাকায় বা আকাশ ছোঁয়া সেই উঁচু ইমারতগুলোতে একেবারেই থাকে না। সবথেকে বড় দৌলত হল সেই স্বস্তি এবং সেই অসীম শান্তি যা রাতে ঘুমানোর আগে মানুষের পরিষ্কার ও সত্য মনে পুরোপুরি বিরাজ করে। বিকাশের কাছে দুনিয়ার সমস্ত টাকা ছিল, কিন্তু সে সব সময় এক ভীত এবং অত্যন্ত অস্থির অপরাধী হয়েই থেকেছে, যে কখনো সত্যিকারের ও আরামদায়ক ঘুমের স্বাদ পায়নি। রাহুল একটি গভীর ও দীর্ঘ নিঃশ্বাস নিল এবং নিজের ভেতরে এক নতুন শক্তির চমৎকার সঞ্চার হতে অনুভব করল, যা তাকে এগিয়ে যাওয়ার এক অনেক বড় অনুপ্রেরণা দিচ্ছিল। সে জানত যে আগামী সময়ে তার সামনে আরও অনেক বড় বড় তুফান নিশ্চয়ই আসবে, কারণ ব্যবসার এই জগৎ অনেক বেশি কঠোর ও নির্দয় হয়। কিন্তু সে এখন কোনো চ্যালেঞ্জেই ডরানোর মতো ছিল না, কারণ তার ভিত্তি এখন সত্য এবং নিষ্কলঙ্ক সততার অত্যন্ত মজবুত পাথর দিয়ে তৈরি ছিল। সূর্য এখন ধীরে ধীরে আকাশে নিচের দিকে ঢলে পড়ছিল এবং পুরো হাইওয়ের ওপর এক অত্যন্ত সুন্দর ও জাদুকরী সোনালি আভা চারদিকে খুব চমৎকারভাবে ছড়িয়ে পড়েছিল। রাহুল হাঁটু গেড়ে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে উঠল এবং সে নিজের পুরনো জ্যাকেটের পকেটে রাখা নিজের সেই ছেঁড়া জুতোর এক ছোট টুকরোকে নিজের হাত দিয়ে খুব মায়াভরে স্পর্শ করল। এই টুকরোটি তাকে সব সময় মাটির সাথে মিশে থাকতে এবং নিজের সেই যন্ত্রণাদায়ক অতীতকে কখনো না ভুলতে অনেক বড় স্মৃতি মনে করিয়ে দিত। এই গল্প এখন কেবল রাহুলের রয়ে যায়নি, বরং এটি সেই সমস্ত বেকার ও হতাশ যুবকদের এক অনেক বড় ও সত্যিকারের আশা হয়ে উঠেছিল, যারা জীবন থেকে বুড়িভাবে হার মেনে নিয়েছিল। রাহুলের এই অদ্ভুত ও জাদুকরী জীবন এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে যদি মানুষের উদ্দেশ্য পুরোপুরি সৎ হয়, তবে ভগবান নিজে তাকে সাহায্য করার জন্য যে কোনো রূপে আসতে পারেন। সেই জ্বলন্ত গাড়ির সেই ঘটনা সবসময় অলৌকিক ঘটনার সবথেকে বড় সাক্ষী হয়ে রয়েছে। অনেক বছর খুব দ্রুত কেটে গেল এবং হরিপদ গ্রুপ রাহুলের সেই চমৎকার ও নিষ্কলঙ্ক নেতৃত্বে পুরো দেশের ভেতর উন্নয়ন ও সততার এক অনেক নতুন উদাহরণ কায়েম করে দিল। রাহুল কখনো বিয়ে করেনি, কারণ সে নিজের পুরো জীবন এবং সমস্ত মূল্যবান সময় এই মহান কোম্পানি এবং লক্ষ লক্ষ গরিব ও অসহায় মানুষের মঙ্গলের জন্য পুরোপুরি উৎসর্গ করে দিয়েছিল। তার কাছে সেই সমস্ত সহায় সম্বলহীন বাচ্চারাই তার নিজের সত্যিকারের সন্তান ছিল, যাদের সে খুব নিঃস্বার্থভাবে ভালোবাসত। অনুরাধাও কোম্পানির ভেতর নিজের সেই চমৎকার বুদ্ধিমত্তার অত্যন্ত সফল প্রদর্শন করেছিল এবং সে দেশের সবথেকে শক্তিশালী ও সফল নারী বিজনেস লিডার হিসেবে পুরো দুনিয়ায় পরিচিতি পেয়েছিল। রাহুল এবং অনুরাধার সেই মহান জুটি ব্যবসা জগতে এক অত্যন্ত সম্মানজনক ও প্রবল শক্তিতে পরিণত হয়েছিল, যার ফলে সমস্ত দুর্নীতিবাজ লোক সবসময় বুড়িভাবে কাঁপত এবং দূরে থাকত। তারা মিলে বিকাশের মতো আরও অনেক বিপজ্জনক শত্রুকে পুরোপুরি ধুলো খাইয়েছিল এবং সবসময় ন্যায় ও সত্যের পক্ষেই থেকেছিল। কালু, যে একসময় শহরের সেই অন্ধকার ও নোংরা গলিগুলোর এক অত্যন্ত দুর্দর্শ গুন্ডা ছিল, এখন কোম্পানির নিরাপত্তার এক অত্যন্ত সম্মানিত এবং সবথেকে বড় কর্মকর্তা হয়ে উঠেছিল। সে রাহুলের অনুপ্রেরণায় অপরাধের সেই কালো জগৎকে চিরকালের জন্য ছেড়ে দিয়েছিল এবং এখন সে গরিব বাচ্চাদের বিনামূল্যে খেলাধুলা ও আত্মরক্ষার চমৎকার ট্রেনিং দিত। রাহুল নিজের সেই এক মহান ভালো কাজ দিয়ে না জানি কত খারাপ মানুষের পুরো জীবনকে খুব চমৎকারভাবে বদলে দিয়েছিল। রাহুলের এই পুরো ও মহান কাহিনীর সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ বার্তা এটাই ছিল যে জীবনে আসল ও সত্যিকারের সাফল্য কোনো মানুষকে কোনো লটারি বা ভাগ্য থেকে কখনো মেলে না। এই সাফল্য কেবল অসীম সাহস এবং সেই নিষ্কলঙ্ক সততা থেকে মেলে, যা মানুষকে সবথেকে খারাপ সময়েও নিজের সঠিক পথ থেকে একেবারেই টলাতে দেয় না। সেই জ্বলন্ত গাড়িতে দেওয়া সেই এক ছোট ঝাঁপ আসলে রাহুলের সেই মজবুত ও ইস্পাত কঠিন চরিত্রের সবথেকে বড় ও সবথেকে কঠিন পরীক্ষা ছিল। রাহুল হাইওয়ের দিকে নিজের পিঠ ফেরালো এবং নিজের গাড়ির দিকে খুব শান্ত ও মজবুত কদমে ফিরে চলতে লাগল, যেখানে তার ড্রাইভার তার জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বাতাসে এক অত্যন্ত অসীম ও গভীর শান্তি ছিল এবং আকাশে অগণিত উজ্জ্বল তারা পুরোপুরি ফুটে উঠেছিল, যা রাহুলের সেই চমৎকার ও উজ্জ্বল ভবিষ্যতের মতো খুব সুন্দরভাবে জ্বলজ্বল করছিল।
সে জানত কি আগামী দিন আবার অনেক নতুন ও বড় দায়িত্ব নিশ্চয়ই আনবে, যেগুলো তাকে পুরো মন দিয়ে পালন করতে হবে। গাড়ির দরজা খোলা ঠিক আগে রাহুল এক মুহূর্তের জন্য সেখানে থামল এবং সে ঘুরে সেই অন্ধকারেও ঝলমল করতে থাকা হাইওয়ের বিশাল ও শান্ত দৃশ্যকে নিজের শেষবারের মতো দেখল। তার মনে হল যেন সেই রাস্তা তাকে বিদায় জানাচ্ছে এবং তার সেই মহান সাফল্যে অনেক বেশি গর্ব ও খুশি অনুভব করছে, যা সে এত ভারী ও কঠিন পরিশ্রমে অর্জন করেছিল। রাহুলের মুখে একটি অত্যন্ত সত্য ও স্বস্তি ভরা চমৎকার হাসি ফুটে উঠল, যা তার পরিষ্কার মনের সবথেকে বড় আয়না ছিল। গাড়ি খুব দ্রুত স্টার্ট হল এবং শহরের সেই ঝলমলে সুন্দর আলোর দিকে খুব শানের সাথে এগিয়ে চলল, যেখানে রাহুলের সেই মহান সাম্রাজ্য তার অপেক্ষা করছিল। পেছনে কেবল সেই হাইওয়ে নিজের সেই পুরনো ও মিষ্টি আওয়াজের সাথে অনবরত বয়ে চলছিল, যা শতাব্দী ধরে বয়ে আসছে এবং যা আজ পর্যন্ত না জানি কত মানুষকে জীবনের আসল মানে শিখিয়েছে। রাহুলের এই ঐতিহাসিক কাহিনী চিরকালের জন্য সময়ের সেই সোনালি পাতায় পুরোপুরি নথিভুক্ত হয়ে গেল।